যে টপিকটা আলোচনা করব এখন, ঠিক আছে, যে প্রস্তাব এবং স্বীকৃতি। ঠিক আছে, প্রস্তাব এবং স্বীকৃতি। প্রস্তাবকে ইংরেজিতে বলা হয় অফার, আর আর স্বীকৃতিকে ইংরেজিতে বলা হয় অ্যাকসেপ্টেন্স। তাহলে অফার কাকে বলে? ধর আমার কাছে একটা আইফোন আছে, আমি আমার আইফোনটা তোকে বিক্রি করতে চাই, এটা কি করলাম? আমি অফার দিলাম, আমি অফার দিলাম। এবার তুই আইফোনটা যে আমি অফার দিলাম তোকে, তুই অফারটা অ্যাকসেপ্ট করতেও পারিস, আবার অ্যাকসেপ্ট নাও করতে পারিস। তুই যদি অফারটাকে অ্যাকসেপ্ট করিস তখন তাকে হয়ে গেল অ্যাকসেপ্টেন্স। ঠিক আছে, পরীক্ষায় এমসিকিউ যদি দেয়, তাদের যে সিলেবাসে এমসিকিউ আছে, বলতে পারে অফার কত নম্বর ধারায় বলা আছে জানিস? এই যে এখানে যে পুরো যে ডেফিনেশন দেওয়া আছে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, ডেফিনেশনটা 2 নম্বর ধারায় দেওয়া, ধারায় 2 নম্বর। তাহলে সবার প্রথম কি, যখনই কোনো কাজ আরম্ভ হবে না, এই যে এই চ্যাপ্টারে ভারতীয় চুক্তি আইনে সবার প্রথম শুরু হবে অফার। বুঝিস কি বলে তোকে? আমি জাস্ট নর্মালি একটা কথা বলছি, এই ভারতীয় চুক্তি আইন শুরু হয় কোথা থেকে? অফার দিয়ে। আর শেষ হবে কোথায় গিয়ে? চুক্তিতে। অফারে শুরু, চুক্তিতে শেষ। তাহলে তাহলে অফার, তাহলে শুরু কোনটা হবে? যেখানে এ থেকে, এ থেকে শুরু হবে, এ। ঠিক আছে, তাহলে এখানে অফারটা হবে সেকশন 2 সাবসেকশন এ তে বলা আছে অফার। আর অ্যাকসেপ্টেন্স কোনটা? অফারের পরে কি হয়? অ্যাকসেপ্টেন্স। তাহলে এটা কি হবে? বি সেকশন 2 সাবসেকশন বি। মনে থাকবে? যেন মনে রাখিস, কিন্তু পরীক্ষা দিতে পারি আছে। তাহলে অফার কত নম্বর ধারায় বলা আছে মনে রাখার টেকনিক বুঝিয়ে দিলাম, কি করে মনে রাখতে হবে। 2A অফার, আর শেষ হয় অফার, আমি তোকে অফার দিলাম, অফারটা তুই অ্যাকসেপ্ট করে, এটা 2B। ঠিক আছে, সেকশন 2 সাবসেকশন বি। এখানে লিখেছে অফার, এটা না পড়লেও হবে অফার জিনিসটা কি। ঠিক আছে, অফার জিনিসটা কি না পড়লেও হবে। অফার কাকে বলে আমরা আগে বলেছি, আমি আগে বহুবার বলেছি অফার কাকে বলে। তবে আবার বলছি অফার কাকে বলে। সিম্পল সেন্স, একদম সিম্পল সেন্টেন্সে অফার কাকে বলে? যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে কি করবে? অফার দেয়। ঠিক আছে, বা বুঝলে, যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে বলে, যে আমি বললাম আমার একটা আইফোন আছে, আমি আমার আইফোনটা তোকে বেচতে চাই, তাহলে এটাই তো অফার, এটাই হচ্ছে তোর অফার। কি লিখেছে? সাধারণ অর্থে অফার কাকে বলে? অফার বা প্রস্তাব বলতে কি বোঝায়? বলতে কোনো কিছু জ্ঞাপন করা। স্যার কোনো কিছু জ্ঞাপন করা মানে বলা, জ্ঞাপন করা মানে বলা, কোনো কিছু বলা। ঠিক আছে, ভারতীয় চুক্তি আইনে কত নম্বর ধারায় বললাম? সেকশন 2 সাবসেকশন এ তে বলা আছে, যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কাছে, ধর আমি তোকে বললাম কোনো কাজ করা বা কোনো কাজ করা থেকে বিরোধ না, তাই বললাম এই কাজটা কর বা এই কাজটা করিস না, এই কাজটা কর বা এই কাজটা করিস না। কোনো কাজ করা বা কোনো কাজ করা থেকে বিরোধ থাকার ইচ্ছা প্রকাশ করে, কি বললাম? ইচ্ছাটা প্রকাশ করবে। এবং যখন এই কাজ করা বা না করার ব্যাপারে অপর পক্ষে, তা আমি তোকে বললাম এই কাজটা কর বা এই কাজটা করিস না। ঠিক আছে, এই কাজটা কর বা এই কাজটা করিস না, এটার আমি ইচ্ছা প্রকাশ করলাম। এবার আমি আমার ইচ্ছা প্রকাশ করলাম, সেটাকে তুই মানতেও পারিস, নাও মানতে পারিস। ঠিক আছে, যখন এই কাজ করা বা না করার ব্যাপারে অপর পক্ষের সহমতি পাই, তোর থেকে বলি না আমি এই কাজটা করব না। ঠিক আছে, আ- আমি তোকে বললাম এই কাজটা, আমি তোকে বলতে বলি হ্যাঁ আমি এই কাজটা করে দেবো, বা তুই বলি না এই কাজটা আমি করবো না। ঠিক আছে, আমি তোকে বলেছিলাম এই কাজটা করিস, মানে ঠিক আছে আমি এই কাজটা করবো না। তাহলে কি বললাম? যখন এই কাজ করা বা না করার ব্যাপারে অপর পক্ষের সহমতি পাওয়ার উদ্দেশ্যে এই ইচ্ছা প্রকাশ করা হয়, তখন তাকে বলা হয় একজন ব্যক্তি আর একজন প্রথম ব্যক্তির কাছে দ্বিতীয় ব্যক্তির কি বলে? প্রস্তাব করেছে, এটাই বলেছে অফার কাকে। ইংলিশ করেছে when one person signify to another person his willingness মানে ইচ্ছা, টু ডু or to abstain, টু ডু মানে এটা কর, or to abstain from doing anything এটা করিস না। ঠিক আছে তো, with a view to obtaining the assent, assent মানে সহমতি, of other to such act or abstinence। ঠিক আছে, he is said to make a proposal। তাহলে প্রপোজাল কাকে বলে? বেসিক্যালি প্রপোজাল মানে প্রস্তাব কাকে বলে? অফার কাকে বলে? তো 1 নম্বর ধারায় বলা আছে যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তি বললে এই কাজটা কর বা করিস না, তার ইচ্ছা প্রকাশ করলো। এবার সে অপর ব্যক্তি সেই কাজটা করলো বা করলো না, বা করলো না, এটাই তো তোর অফার, এটাই অফার। বুঝতে পারলি তো কি বললাম অফার কাকে বলে? এবার অফারের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, কিছু কিছু বৈশিষ্ট্য আছে অফারে। আচ্ছা, অফারের উদাহরণটা দেখ, উদাহরণটা কি বলেছে? উদাহরণ তুই বলতেই পারিস, কিন্তু বাদ দে না, বইয়ের উদাহরণ দরকার। আমি তোকে বললাম আমার কাছে একটা আইফোন আছে, আমি আমার আইফোন 16টা তোকে বিক্রি করতে চাই 50,000। ঠিক আছে, আমি তোকে অফারটা দিলাম। তো এখানে তাই বলেছে, ক খকে জিজ্ঞাসা করলো তুমি কি আমার বাড়িটা 1 লাখ টাকায় কিনবে? তা আমি বললাম আমি তোকে বললাম আমার আইফোনটা তুই কি 50,000 টাকায় কিনবি? ঠিক আছে,
এখানে ক খর কাছে তার বাড়িটি বিক্রি করার অভিপ্রায় ব্যক্ত করেছে। তাহলে এখানে আমি কি করেছি, আমার যে ফোনটা আছে আমি ফোনটা আমার ইচ্ছাটা প্রকাশ করতে, তুই নাই কিনতে পারিস, নাই কিনতে পারিস, ঠিক আছে, তুই নাই কিনতে পারিস, তুই না কিনলে আমি তখন অন্য কারোর সঙ্গে কথা বলবো, অন্য কারোর সঙ্গে কথা বলবো, ঠিক আছে। তো এখানে কর বাড়ি বিক্রির অভিপ্রায় ব্যক্ত করাই হলো কর দ্বারা খর কাছে প্রস্তাব দেওয়া। মানে ব্যাপারটা বুঝতে পেরেছি? তাহলে কি বললাম, আমার কাছে একটা আইফোন আছে, ঠিক আছে, নতুন কিনেছি, এই বছরই কিনেছি, তো 2 মাস আগে আইফোন কিনেছি 1.5 লাখ টাকা, ঠিক আছে, 1.5 লাখ টাকা দিয়ে কিনেছি, কিন্তু এখন রিসেন্ট 1 মাসের মধ্যে আইফোন 17 বেরোচ্ছে, তো আমার তো টাকা তুলতে হবে, টাকাটা তুলতে হবে, তুলে তো নতুন ফোনটা কিনবো, নাহলে কিনবো কি, টাকা পাবো না। তো ধর আমি আমার আইফোনটা, আমার ইচ্ছা, তোকে আমি বিক্রি করতে চাই, ঠিক আছে, তোকে 50,000 টাকায় বিক্রি করতে চাই, এবার তুই কিনতেও পারিস নাও কিনতে পারিস, আমি আমার ইচ্ছাটা প্রকাশ করলাম তোর কাছে, এবার তোর যদি কেনার ইচ্ছা থাকে তুই তখন আমাকে বলবি, তুই তখন আমাকে বলবি। তো এটাই হচ্ছে প্রস্তাব। তো বলছে এই সংজ্ঞা থেকে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কাছে কোনো কাজ করা বা কাজ করা থেকে বিরোধ থাকার ইচ্ছা প্রকাশ করে, ঠিক আছে, কাজ করা বিরোধ থাকার ইচ্ছা প্রকাশ করে। প্রথম ব্যক্তির এই ইচ্ছা প্রকাশ দ্বিতীয় ব্যক্তির কাছে সমর্থিত হতে পারে আবার নাও হতে পারে। আমি আমার যে ইচ্ছাটা তোকে প্রকাশ করলাম, এটা তোর সাপোর্ট পেতেও পারে বা নাও পেতে পারে, তোর তুই কিনতে পারিস বা নাও কিনতে পারিস। দ্বিতীয় ব্যক্তির কাছে প্রথম ব্যক্তির এই ইচ্ছা প্রকাশ হলো, ঠিক আছে তো, প্রস্তাব। তাহলে বোঝা গেল হোয়াট ইজ প্রস্তাব। এবার দেখ এখানে বলে প্রস্তাবকারী, অফার, তুই নিজেই বল, না বুঝে বলতে পারবি অফার, যে অফারটাই তাকে অফার, সিম্পল কথা, যে অফার দিল আমি অফার, আমি অফার, ঠিক আছে, আমি অফার। বলছে চুক্তি, এখানে কি বলেছে দেখ, এখানে বলছে চুক্তি দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে গড়ে ওঠে। দেখ চুক্তি তো দুজন লাগবে, যে কোনো চুক্তি করতে হলে দুজন বা তার বেশি লাগবে। এই ব্যক্তিদের মধ্যে একজন হলো অফারার, একজন হলো অফারার, কি বললাম, একজনকে বলে অফারার, মানে যে অফার দেয় তাকে বলে অফারার। প্রশ্ন হলো স্যার এটা কত নম্বর ধারায় বলা আছে? সিতে বলা আছে অফারার, অফারার টু সিতে, ঠিক আছে, অফারার, অফারার একটা হচ্ছে অফার, অফার এটা হচ্ছে তোর অফারার, অফার হচ্ছে টু সিতে বলা আছে। অফারার মানে জানিস কি, অফারার কাকে বলে, কি অফারার একটা নাম, প্রমিসার, প্রমিসার একটু আগে বলছিলাম, অফারার, প্রমিসার, ঠিক আছে, যে অফারার সেই প্রমিসার। তো অফারার কাকে বলে, ঠিক আছে, ঠিক আছে, যে অফারটা দেয় তাকে বলে অফারার, ঠিক আছে, যে অফারটা দেয় তাকে বলে অফারার, যে অফার দেয় তাকে বলে অফারার, ঠিক আছে, যে অফার দেয় তাকে বলে অফারার। অফারারের কি কি নাম বললাম, যার নাম অফারার, তার নামে প্রমিসার, তারই আরেকটা নাম প্রপোজার, প্রপোজার নাম, তিনটে ইংলিশ নাম বললাম, অফারার, প্রমিসার, প্রপোজার, ঠিক আছে। তো যে অফার দেয় তাকে বলে অফারার বা প্রমিসার বা প্রপোজার, ঠিক আছে, বোঝা গেল। এই সাইডটা কত নম্বর ধারায় বলা আছে, সিতে। দেখ আমার 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 হিসাবটা কি আমি তোকে বলে দিচ্ছি, আমি যে রুলটা সেকশনটা মনে রাখার একদম ছোট্ট একটা ট্রিক্স তৈরি করা আছে, সেকশন মনে রাখার ছোট্ট একটা ট্রিক্স করা আছে। তা আমি এটা কেন বলছি, দাঁড়া 1 মিনিট। এই দেখ কত নম্বর লেখা আছে, অফার এ নম্বর ধারায় বলা আছে, অফার এ। এবার আমি তোকে অফার দিলে তুই অফারটাকে অ্যাকসেপ্ট করলি, কত নম্বর ধারায় বলা আছে, বি। আর অফার আর অ্যাকসেপ্টেন্স মেলালে কি হয়, প্রমিস হয়, প্রমিস। এই প্রমিসটা কত নম্বর ধারায় বলা আছে, সিতে বলা আছে প্রমিস। আর প্রমিসের মধ্যেই পড়ে প্রমিসার আর প্রমিস, প্রমিসের মধ্যেই পড়ে প্রমিসার, প্রমিসার মানে কি বললাম, অফার, আর অফার মানে কি বললাম, অ্যাকসেপ্টার। তাহলে বুঝতে পারলি প্রমিসার মনে রাখতে হবে, ভাবে মনে রাখতে হবে। তাহলে কি বলেছে, বলছে এটা কত নম্বর ধারায় বলা আছে, অফার আর টু সি, দেখ কি লেখা আছে, টু সি, সেকশন 2 সাবসেকশন সিতে বলে, এগুলো না তোকে সেকশন পরীক্ষায় এমসিকিউ দেবে, মনে দেখ অনেক সেকশন ভুলিয়ে দেবে, মনে রাখা টেকনিক্যালি মনে রাখতে হবে। সব কি আছে, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে সব কি আছে, 2 নম্বর, 2 এর এতে কি আছে, অফার, বিতে কি আছে, অ্যাকসেপ্টেন্স, তারপর অফার আর অ্যাকসেপ্টেন্স মেলালে তাকে বলে প্রমিস। প্রমিস দু রকমের, প্রমিসার, প্রমিস। প্রমিসার যে অফার দেয় তাকে বলে প্রমিসার, প্রমিসার সিতে লেখা আছে, ঠিক আছে। তাই লিখেছে
আলেখ্য একজনের নাম, তার কম্পিউটারটি 20,000 টাকায় বিক্রি করবে বলে মোহরকে প্রস্তাব দিল। মানে মোট কথা মনে কর না, ধর তোর নাম ধর কোয়েল, তোর একটা কম্পিউটার আছে 20,000 টাকা, তুই বললি আমি পায়েলকে আমি কম্পিউটারটা বিক্রি করতে চাই, ঠিক আছে? তাহলে তুই কি হল, তুই অফার দিলি, কোয়েল পায়েলকে অফার দিল যে আমি আমার কম্পিউটারটা তোকে 20,000 টাকায় বিক্রি করতে চাই, তাহলে অফার দিল। তাহলে কে অফার দিল? তুই অফার দিলি, কোয়েল। কোয়েল হয়ে গেল অফার। ঠিক আছে? তো এক্ষেত্রে আলেখ্য হলো প্রস্তাব হয়। তো সিম্পল ব্যাপার, সোজা জিনিস। ঠিক আছে? এবার অফারই মানে কে? ওই যে পায়েল, যে ও অফারটা নিল, যে অফারটা বলে ঠিক আছে আমি 20,000 টাকায় কম্পিউটারটা কিনতে চাই, ঠিক আছে? ও অফারটা অ্যাকসেপ্ট করলো, যে অফারটা অ্যাকসেপ্ট করলো তাকে বলে অফারি। ঠিক আছে? যে অফারটা অ্যাকসেপ্ট করলো তাকে অফারি, প্রমিসি, কি বললাম? অফারি, প্রমিসি, অ্যাকসেপ্টি, সব ই হয়ে যাচ্ছে। তো কি বললাম এখানে, কি বলে দেখ, উদাহরণ দেখ। উদাহরণ তো বলেই দিলাম। আকবর নাসিমুলকে তার গাড়িটি 50,000 টাকায় বিক্রি করবে বলে প্রস্তাব দিল। নাসিমুল সেই প্রস্তাবে সহমতি দিল। তাহলে এটা হয়ে গেল প্রস্তাব গ্রহীতা বা অফারি। চুক্তির মধ্যে যে সকল ব্যক্তি থাকে তার মধ্যে প্রস্তাবকারী যে ব্যক্তির কাছে প্রস্তাব উত্থাপন করে এবং সে যদি ওই প্রস্তাবে স্বীকৃতি জ্ঞাপন করে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রস্তাব করতে, বুঝলি? সেটা তো লয়ের ভাষা বলেছে। তো সিম্পল ব্যাপার, ধর আমি তোকে একটা অফার দিলাম, তুই সেই অফারটা যদি অ্যাকসেপ্ট করিস, ঠিক আছে, তাহলে যে অফারটা অ্যাকসেপ্ট করো তাকে বলে সিম্পল কথা। সিম্পল কথা। এবার প্রমিস, আমি তোকে কি বললাম, দেখি এখানে সেকশন বলেছে, অফারি সেকশন বলেছে। অফারি সেকশন হলে কি সিতেই হবে, ওখানে কিন্তু সিতে, কেননা কি বললাম, প্রমিস কিসে আসে? সিতে আসে। তাহলে অফারার আর অফারি ওটাই সিতেই আসে। প্রমিস, প্রমিস কাকে বলে? অলরেডি বলেছি প্রমিস কাকে বলে। প্রমিস, আমি তোকে প্রমিস করলাম আমার ফোন বিক্রি করতে যাই, তুই প্রমিস করলি কি আমি টাকা দেবো, ব্যাস এটাই প্রমিস। তো তাহলে অফার আর অ্যাকসেপ্টেন্স দুটোকে মেলালেই বলে প্রমিস। তাহলে আমি যদি ইকুয়েশন বলি প্রমিস কি, প্রমিস কাকে বলে, বলবো অফার প্লাস অ্যাকসেপ্টেন্স ইকুয়াল টু প্রমিস। কি বলেছে? যখন কোনো ব্যক্তি অপর পক্ষের কাছে, যখন একটা ব্যক্তি অপর পক্ষে কোনো কিছু করার বা কোনো কিছু করা থেকে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে, অপর পক্ষের সম্মতি পাবার উদ্দেশ্য প্রকাশ করে, তখন ওই ব্যক্তি একটি প্রস্তাব করেছে বলে গণ্য হবে। যার কাছে এই প্রস্তাব উত্থাপিত হয় সে যদি প্রস্তাবে স্বীকৃতি জ্ঞাপন করে তাকে স্বীকৃতি হয় বলে গণ্য করা হবে। তো এই প্রস্তাব গৃহীত হলে তাকে সিম্পল কথা, নর্মাল কথা বলে পরিস্থিতি কাকে বলে, নর্মাল কথা পরিস্থিতি। এবার বলছে দেখ, প্রতিশ্রুতি দাতা, যে প্রতিশ্রুতি দেয় তাকে প্রতিশ্রুতি দাতা বলে, আর যে প্রতিশ্রুতি নেয় তাকে বলে সেই গ্রহীতা। একটা দাতা, একটা প্রমিসার আর প্রমিসার। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কাছে কোনো কিছু করা বা কোনো করা, ওই একই কথা থেকে যার যে অফারার সেই প্রমিসার, যে অফারার সেই প্রমিসার। এবার প্রমিসি কাকে বলে? প্রতিশ্রুতি দাতা অপর ব্যক্তির কাছে যে প্রস্তাব দেয়, যদি অপর পক্ষ সেই প্রস্তাবে স্বীকৃতি দেয় তাকে বলে প্রস্তাব, প্রতিশ্রুতি গ্রহীতা, প্রমিসি। এখানে আমি তো বলছি আলাদা করে লিখেছি, আমি যে ইংলিশে পড়াই শুধু আলাদা পড়াই, আমি একটার মধ্যে চালিয়ে দিয়েছি। অফারার, প্রমিসার, অ্যাকসেপ্ট, অফারি, প্রমিসি, অ্যাকসেপ্ট, তিনটে একবারে চালিয়ে দিয়েছি, দরকারই নেই আলাদা করে করার। এবার বলছে প্রস্তাব জ্ঞাপনের মাধ্যম বা প্রস্তাবের ধরন, মানে অফারের ক্লাসিফিকেশন বলেছে। মানে যে তুই যে অফার দিবি না, কত রকম ভাবে তুই অফার দিতে পারিস, অফারটা কিভাবে দিতে পারিস তুই। বলছে প্রস্তাব জ্ঞাপনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। একজন প্রস্তাবকারী, মানে ধর আমি অফারার, অফারার মানে আমি যে অফার দেয়, একজন অফারার নিম্নলিখিত উপায়ে, ঠিক আছে, প্রস্তাব দিব না, আমি বিভিন্ন রকম ভাবে প্রস্তাব দিই। কি ভাবে প্রস্তাব দিতে পারি? তোকে যদি বলে প্রস্তাব দেওয়া যায়, অফার কি ভাবে দেওয়া যায়, দেখ, একটা ব্যক্ত প্রস্তাব, একটা ব্যক্ত প্রস্তাব, সব বলবো, ডিটেলসে বলবো, একটা অনুক্ত প্রস্তাব, একটা নির্দিষ্ট প্রস্তাব আর একটা সাধারণ প্রস্তাব। তাহলে তোকে বলতে পারিস যে একজন অফারার তো অফার দেয়, অফার করকম হয়ে গেল, 4 রকম হয়ে গেল, একটা ব্যক্ত, একটা অব্যক্ত, একটা নির্দিষ্ট, একটা সাধারণ। ব্যক্ত, অব্যক্ত, নির্দিষ্ট, ইংলিশ গুলো বলছি। একটা এক্সপ্রেস, যেটাকে তুই এক্সপ্রেস করবি, মানে যেটা তুই এক্সপ্লেন করবি, তুই ব্যাখ্যা করে বলবি, এটাকে বলি এক্সপ্রেস। ঠিক আছে? একটা অব্যক্তকে বলে ইমপ্লাইড, বলবো ডিটেলসে বলবো ইমপ্লাইড জিনিসটা কি। ঠিক আছে? একটা ইমপ্লাইড, একটা স্পেসিফিক, আর একটা কি বলছে, একটা জেনারেল। তাহলে কি কি বললাম, ইংলিশটাও মনে রাখতে সুবিধা হবে। একটা এক্সপ্রেস, একটা ইমপ্লাইড, একটা স্পেসিফিক আর একটা জেনারেল। সব কটার উদাহরণ পড়বো, লেখা না পড়লেও চলবে, উদাহরণগুলো পড়। ক, খকে জিজ্ঞাসা করলো তুমি কি আমার মারুতি গাড়িটা 50,000 টাকায় কিনতে রাজি আছো? তার মানে কি, ককে বললো আমার একটা মারুতি গাড়ি আছে, তুমি কি আমার মারুতি গাড়িটা, এই গাড়িটাকে তুমি 50,000 টাকায় কিনতে রাজি আছো? তাহলে ক কি করবে না, ব্যক্ত করলো, ব্যক্ত করলো
তাই এটা হচ্ছে এক্সপ্রেস। আরেকটা উদাহরণ, কোনো ব্যক্তি খবরের কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলল সে তার একটা ডগ হারিয়ে ফেলেছে, ঠিক আছে? সেই কুকুরটা যে খুঁজে দিতে পারবে তাকে সে ৫০০ টাকা পুরস্কার দেবে। তাহলে এটা কি ধরনের প্রস্তাব বল? এটাও তো ব্যক্ত করল, এক্সপ্রেস করল, এক্সপ্রেস করে বলল, দাদা আজকে আমার বাড়িতে একটা কুকুর ছিল, কুকুরটা অনেকদিন ধরে কুকুর ছিল, আমি মানুষ করেছি তাকে ছোট থেকে, কুকুরটা এবার আমার বাড়ি থেকে হারিয়ে গেছে। আমি একটা আনন্দবাজার থেকে একটা অ্যাড দিলাম, আমার কুকুরটা যে খুঁজে দিতে পারবে তাকে আমি ৫০০ টাকা প্রাইজ দেবো, ৫০০ টাকা পুরস্কৃত করবো, ৫০০। ঠিক আছে? তো এটা আমি ব্যক্ত করলাম, বললাম, তাই তো? এটাকে বলে ব্যক্ত প্রস্তাব, এক্সপ্রেস অফার। বলছে প্রস্তাব মৌখিকভাবে বা লিখিতভাবে, আমি আগেই বলেছি, আমি আগের চ্যাপ্টারে বলেছি, তাই তো? আজকে যখন আমি তোকে যে অফারটা দেবো সেই অফারটা লিখেও দিতে পারি, আবার মুখেও বলতে পারি, ঠিক আছে? এখানে প্রস্তাব মানে অফার জ্ঞাপন করলে, অফার জ্ঞাপন করলে, ঠিক আছে, মানে তোকে বললাম, জ্ঞাপন করা মানে বলা, তো আমি যে অফারটাতে বললাম এটাকে বলে এক্সপ্রেস অফার। এবারে ইমপ্লয়েড অফার সবসময় আগে উদাহরণ করবি, তাহলে বুঝতে সুবিধা হবে ইমপ্লয়েড অফার জিনিসটা কি। কোনো পরিবহন কোম্পানি একটি শহরে ট্রাম চালায়, ঠিক আছে? হ্যাঁ, আমাদের এখন কলকাতা শহরে এখন ট্রাম উঠে গেছে, তো বেসিক্যালি ট্রাম উঠে গেছে। তো তো দেখ কলকাতা শহরে কে চালায় পরিবহন, ট্রামটাকে চালায় পরিবহন কোম্পানি, ট্রান্সপোর্ট কোম্পানি ট্রাম চালায়। এক্ষেত্রে ট্রাম রাস্তায় চালানোর অর্থ হলো ওই পরিবহন কোম্পানি নির্দিষ্ট ভাড়ায় নির্দিষ্ট রুটে যাত্রীদের বহন করার প্রস্তাব দিচ্ছে। এখন তুই ধর প্রাইভেট রোড থেকে দমদম থেকে উঠে তুই বলি দমদম থেকে বলি ট্রামে দিতে, দমদমে ট্রাম আছে না? ট্রাম রুট তো নেই। আগে তো সারা কলকাতা শহর জুড়ে ট্রাম ছিল, এখন তো ট্রাম উঠেই গেছে। এখন ট্রাম উঠে গেছে, এখন দেখছি কয়েকটা চলছে, বাট যে স্যাংশন হয়ে গেছে। হ্যাঁ, ওইদিকে আছে, বেলগাছির ওই দিক দিয়ে চলছে, ঠিক আছে? তো মানে এখন একটা স্যাংশন হয়েছে, ট্রাম তুলে দেবে, ট্রাম তুলে দেবে, এটা কথাবার্তা চলছে, ঠিক আছে? তখন চলে ট্রামটা পুরো তুলেই দেবে। তো ব্যাপারটা বুঝতে পারছিস? এখন তুই ধর এখন তোর ছাতা কল বা তুই এদিকে ট্রাম, আর এখানে ট্রাম কোথায় লাইন আছে? কোনো নির্দিষ্ট জায়গায় চলছে ট্রামটা, ওই নির্দিষ্ট লাইনে চলছে ট্রামটা। বলছে কোনো পরিবহন কোম্পানি একটি শহরে ট্রাম চালায়, একটা শহরে ট্রাম চালায়, ঠিক আছে? এক্ষেত্রে ট্রাম রাস্তায় চালানোর অর্থ হলো ওই পরিবহন কোম্পানি নির্দিষ্ট ভাড়ায় ওই নির্দিষ্ট রুটে চালাবে, যে কোনো রুট না, ওই রুটেই চালাবে, নির্দিষ্ট রুটে যাত্রীদের বহন করার প্রস্তাব দিচ্ছে। বহন করা মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, তার প্রস্তাব দিচ্ছে। এই প্রস্তাব কোনো ভাষার সাহায্যে বা লিখিতভাবে দেওয়া হয়নি। এই প্রস্তাব কি ভাষার সাহায্যে দেওয়া হয়, লিখে দেওয়া হয় না, ঠিক আছে? এটি হচ্ছে এক ধরনের অনুক্ত প্রস্তাব। আরেকটা উদাহরণ, রেল স্টেশনের প্ল্যাটফর্মে ওজন মেশিন রাখার অর্থ হলো নির্দিষ্ট মূল্যের বিনিময়ে মেশিন থেকে যে কেউ তার ওজন, দেখি না আমরা মেট্রো স্টেশনে যখন যাই দেখি ওয়েট মেশিন থাকে, ঠিক আছে? তা এটি কি বলছে, এটা কি বলছে তোকে, এটা কি মানে এটি ব্যক্ত করছে, এটা কিন্তু ইমপ্লাই, এটা ব্যক্ত করছে না, ভালো করে বলতে পারলি তো? তো বলছে আচরণের দ্বারা কোনো প্রস্তাব প্রকাশ করলে, আচরণ বিহেভিয়ার দিয়ে প্রকাশ করছে, আচরণের দ্বারা কোনো প্রস্তাব প্রকাশ করলে তাকে বলে অনুক্ত প্রস্তাব। যখন কোনো ব্যক্তি আচরণের দ্বারা অপরকে প্রস্তাব দেয়, আচরণের দ্বারা, তাই তুই দেখবি এখানে একটা, যেমন ধর সাপোজ ধর আগেকার দিনে না, এখন তো উঠে গেছে, এসটিডি বুথ ছিল পাড়ায় পাড়ায়, ১ টাকার কয়েন দিতি, সঙ্গে সঙ্গে ফোনে কথা বলতো, দেখেছিলি কোনদিন? ঠিক আছে, দেখেছিলি তো? আমাদের কালী মন্দিরের মন্দিরের সামনে ছিল, ১ টাকার কয়েন দিয়ে ওখানে ওখানে হতো, ঠিক আছে? কথা বলা যেত, ১ মিনিট কথা বলা যেত, বুঝছো? তো এরকম ছিল। তো ওটাও কিন্তু উন্মুক্ত প্রস্তাব, ওটাও উন্মুক্ত প্রস্তাব। তাহলে আচ্ছা, বোঝা গেল? তাহলে তোকে না এরকম কিছু, তোদের যেহেতু এমসিকিউ আছে, তোকে কিছু উদাহরণ তুলে দিল, বললো বলো এটা কি ধরনের নির্দিষ্ট প্রস্তাব। উদাহরণ পর, ক তার গাড়িটা খকে ১ লাখ টাকার বিনিময়ে বিক্রি করার প্রস্তাব দিল। ধর আমার কাছে একটা গাড়ি আছে, আমি তোকে বললাম আমি ১ লাখ টাকায় বিক্রি করবো, ঠিক আছে? এক্ষেত্রে একজন নির্দিষ্ট ব্যক্তির কাছে প্রস্তাব করতে হবে, এটা নির্দিষ্ট প্রস্তাব। আমি তোকে বললাম আমার গাড়িটা তোকে বিক্রি, এটা নির্দিষ্ট প্রস্তাব, কোন ব্যক্তি, নির্দিষ্ট প্রস্তাব। যখন কোনো প্রস্তাব কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে করা হয় তখন তাকে নির্দিষ্ট প্রস্তাব বা স্পেসিফিক, সোজা কথা। সাধারণ প্রস্তাব, জেনারেল অফার, ক তার একটা মূল্যবান কলম, এই দেখ এটা হচ্ছে আমার, সাপোজ এটা আমার ডিজিটাল পেনটার দাম ৪,০০০ টাকা, ঠিক আছে? মূল্যবান পেনটা, খুব আমার কাছে খুবই মূল্যবান জিনিস, ঠিক আছে? তো সাপোজ ধর ক তার তার আমার কাছে এই মূল্যবান কলমটা আমি হারিয়ে ফেলার পর আমি ঘোষণা করলাম, যদি কোনো ব্যক্তি আমার এই হারানো পেনটা খুঁজে দিতে পারে, ঠিক আছে, তাহলে তাকে আমি ৫০০ টাকা পুরস্কৃত দেবো। তাহলেও আমার লাভ, কারণ পেনটা কিনতে গেলে ৪,০০০ টাকা লাগে। তা আমি ৫০০ টাকা পুরস্কার করে যদি আমি পেনটা পেয়ে যাই, ঠিক আছে? ৫০০ টাকা পুরস্কৃত করে যদি পেনটা পেয়ে যাই, তাহলেও তোমার ভালো, ঠিক আছে?
মানে আমার পেনটা খুব দরকারি, বা এমন হলো ধর এই পেনটা ল্যাপটপের সঙ্গে দিয়েছিল, ল্যাপটপের সঙ্গে এই পেনটা দিয়েছিল, এখন এই মার্কেটে পেনই নেই। এই মার্কেটে ধর এই ল্যাপটপ কিনলে এই পেন পাবো, নাহলে পাবো না। তাহলে কি এই পেনটা যদি 2000 টাকাও দিতে হয়, 3000 টাকা দিতে হবে রাজা এই পেনটা খুঁজে পাওয়ার জন্য। ঠিক আছে তো, খুঁজে পাওয়ার জন্য মানে ব্যাপারটা বলতে হচ্ছে এটা কতটা গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস। ঠিক আছে তো, তো এটা বুঝতে পারলি তো তাহলে। তাহলে তাকে 50 টাকা, এখানে তো 50 টাকা বলছে, 500 টাকা পুরস্কার দেওয়া হবে। এই ক্ষেত্রে তার প্রস্তাব সর্বসাধারণ, তাহলে কি বললো, আমি কি এটা কোনো পার্টিকুলার কোনো একজন ব্যক্তিকে বলেছি, সবার জন্য এই অফারটা দিয়ে দিই, সবার জন্য অফারটা দিয়ে দিই, তাই এটাকে বলে সাধারণ প্রস্তাব। তো সবার জন্য যে প্রস্তাব দেওয়া হয় তাকে বলে সাধারণ প্রস্তাব। বলছে যখন কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে প্রস্তাব না করে সবার জন্য প্রস্তাব দেওয়া তাকে সাধারণ প্রস্তাব। কি কি পড়ালাম বল, প্রস্তাব কয়রকমভাবে দেওয়া যায়, 4 রকমভাবে দেওয়া যায়। একটাকে কি বলে বল, একটাকে বলে এক্সপ্রেস, এক্সপ্রেস অফার, ঠিক আছে, এক্সপ্রেস অফার। একটাকে বলে ইমপ্লয়েড অফার, ঠিক আছে। একটাকে বলে জেনারেল অফার, একটাকে বলে স্পেসিফাইড অফার। স্পেসিফাইড অফার মানে আমি যে তোকে ফোনটা বিক্রি করছি, সেটা তো আমার পেন হারিয়ে গেল এর জন্য আমি এরকম অফার দিলাম, এটাকে বলে জেনারেল অফার। ঠিক আছে। তারপর ধর ওই যে আমাদের কলকাতায় যে ট্রাম লাইন ছিল, ওখানে যে ওরা বলছে আমরা এই রুটে ট্রাম চালাবো, এত ভাড়া নেবো, এটা ছিল ইমপ্লয়েড অফার। আর একটা অফার কি ছিল, আর একটা অফার ছিল বল, কি ছিল বল অফারটা, এক্সপ্রেস অফার, এক্সপ্রেস অফার। এবার প্রস্তাবের কিছু নিয়ম আছে, রুল রিগার্ডিং অফার, প্রস্তাব সম্পর্কিত কিছু নিয়ম আছে। কি কি নিয়ম আছে পড়বি। প্রস্তাবের সত্ত্ব, প্রস্তাব মানে ইংরেজি কি বলে, ইংলিশটা পড়বি অফার। অফারের যে কন্ডিশনটা হবে না, অফারের যে কন্ডিশনটা হবে, অফারের ধর একটা কন্ডিশন থাকতে পারে, বা কন্ডিশনস, কন্ডিশন বা কন্ডিশন সত্ত্ব বা শর্তাবলী। অফারের যে সমস্ত কন্ডিশন গুলো আছে, সেই কন্ডিশন গুলো কি হতে হবে, স্পেসিফিক হতে হবে, ক্লিয়ার করে বলতে হবে, তারপর ডেফিনিট হতে হবে। ঠিক আছে, আর সার্টেন হতে হবে। মানে তাহলে কি বলতে পারলি, অফারের যে মানে অফারের যে কন্ডিশন কি হওয়া উচিত, বাংলায় বলে নির্দিষ্ট, সুনিশ্চিত আর স্পষ্ট। ইংলিশ বলছে স্পেসিফিক, ডেফিনিট আর সার্টেন। কি বলছে, যদি প্রস্তাবের সত্ত্ব অনিশ্চিত হয়, নিশ্চিতের জায়গায় যদি নিশ্চিত ছিল, যদি অনিশ্চিত হয়, ঠিক আছে, তারপর নির্দিষ্ট জায়গায় যদি অনির্দিষ্ট হয়, স্পষ্টর জায়গায় যদি অস্পষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে সেই প্রস্তাব স্বীকৃত হলেও কোনো চুক্তি হবে না। এটা আমি আগেই বলেছি। অ্যাকচুয়ালি আগের চ্যাপ্টারে একটা কোশ্চেন পড়ালাম, চুক্তি আইনে গুরুত্বপূর্ণ মানে অত্যাবশ্যকীয় উপাদানগুলি আলোচনা করা। ওর মধ্যে সমস্ত চ্যাপ্টারের কোশ্চেন কভার হয়। তো আমি যে তোকে অফার দিলাম, সেই অফারটা যদি অনিশ্চিত হয়, অফারটা যদি অনির্দিষ্ট বা অফারটা যদি অস্পষ্ট হয়, তাহলে তাহলে সেই প্রস্তাব তুই স্বীকৃত করলি, কিন্তু ওটাকে চুক্তি হবে, ওটাকে চুক্তি করবে। আমি তোকে একটা অফার দিলাম, সেই অফারটা না মানে কি বলবো, স্পষ্ট না, অস্পষ্ট অফার দিলাম, তুই সেই অফারটাকে অ্যাকসেপ্ট করলি, কিন্তু এটা চুক্তি হবে না, চুক্তি হবে না। ঠিক আছে। সুতরাং প্রস্তাবের সত্ত্ব মানে অফারের সত্ত্ব কি হওয়া উচিত, নির্দিষ্ট, সুনিশ্চিত আর স্পষ্ট হওয়া দরকার। যেমন উদাহরণ পড়ে, দুটো উদাহরণ দিয়েছে বোঝা যাবে। একটা বাড়ি মাসিক 3000 টাকায় লিজ নেওয়ার প্রস্তাবে বলা হল। ঠিক আছে, বাড়িটি বর্তমান কালে স্টাইল অনুসারে সাজিয়ে দেওয়া হলে সেটি লিজ নেওয়া হবে। ঠিক আছে তো, এক্ষেত্রে প্রস্তাবের সত্ত্ব আদৌ নিশ্চিত নয়, কারণ বর্তমান কালে স্টাইল বিষয়টি নির্দিষ্ট বা স্পষ্ট নয়। মানে মডার্ন ডেতে যে সমস্ত বাড়ির স্টাইল, সেই স্টাইল কি স্টাইল, কি লাগবে তোমার বাড়িতে, কি স্টাইল লাগবে, ক্লিয়ার করে বলা গেল কি লাগবে, মানে ব্যাপারটা বুঝতে পারছিস তো। বলছে একটা বাড়ি 3000 টাকায় লিজ নেওয়ার প্রস্তাবে, আজকে ধর তোর বাড়িটা আছে, তো আমি ধর তোর বাড়িটাই লিজ দিচ্ছি যে মাস লিজ দিচ্ছি, লিজ মানে ভাড়া, লিজ মানে প্রতি মাসে ভাড়া, তোর বাড়িটা আমি প্রতি মাসে 3000 টাকা ভাড়া নিচ্ছি। ঠিক আছে, ভাড়া নেওয়ার প্রস্তাবে মানে এই অফারে বলা আছে যে বাড়িটা, আমি বলে দিচ্ছি বাড়িটা যদি এখন মডার্ন ডে স্টাইল করে সাজিয়ে দেওয়া হলে আমি মডার্ন, আমি এই কথাটা বলছিলাম। ঠিক আছে, তো আমি এই কথা বলেছি যে বাইরে যদি সুন্দর করে মডার্ন ভাবে সাজিয়ে দিস, তাহলে আমি ভাড়া নেবো। এবার ব্যাপারটা হচ্ছে মডার্ন ভাবে সাজিয়ে দেওয়া মানে কি, মডার্ন ভাবে সাজিয়ে মানে ক্লিয়ার তো বলেনি যে এরকম ভাবে এরকম হতে হবে, এরকম হতে কিচ্ছু বলা নেই। তাহলে তাহলে এখানে কি, তাই বলছি এক্ষেত্রে প্রস্তাবের সত্ত্ব আদৌ নিশ্চিত নয়, কারণ এখানে বর্তমানকাল স্টাইল ব্যাপারটা নির্দিষ্ট নয়, তাই এক্ষেত্রে কোনো চুক্তি হওয়া সম্ভব। আর একটা উদাহরণ কি বলছে, বেশ কয়েকটি গাড়ির মালিক, এর কাছে দেখি যাদের যারা যারা ট্রান্সপোর্ট বিজনেস করে না, বা তার তার কোনো একটা পার্সন আছে, ওর অনেক কাছে, ওর কাছে অনেকগুলো গাড়ি আছে, অনেক গাড়ি, তার 30-40টা গাড়ি আছে। ঠিক আছে তো,
এ বি কে প্রস্তাব দিল, মানে এ বি কে অফার দিল যে সে তার একটা গাড়ি বি কে বিক্রি করবে। তাহলে বুঝতে পারলি, এ এর কাছে তো 30 টাকা গাড়ি। এবার এ ওর এক বন্ধু বি আছে, বি কে অফার করলো, তো আমি তোমাকে একটা গাড়ি দেব, ঠিক আছে, গাড়ি বিক্রি করবো। কিন্তু ওর কাছে 30টা গাড়ি আছে। ও কি বলেছে কোন গাড়িটা বিক্রি করবে? এসইউভি বিক্রি করবে, নাকি ধর বিএমডব্লিউ বিক্রি করবে, নাকি অডি বিক্রি করবে? কিচ্ছু তো বলেনি, কিচ্ছু বলেনি কোন গাড়িটা বিক্রি করবে, কিচ্ছু বলেনি, কিচ্ছু বলেনি, কিন্তু কোন গাড়িটা বিক্রি করবে। তাহলে এক্ষেত্রে অফারটা কি নির্দিষ্ট? না, নির্দিষ্টও নয়, নিশ্চিত। এটা কি চুক্তি হবে কোনদিন? এটা চুক্তি হবে না। তাই এ কোন গাড়িটা বিক্রি করবে নির্দিষ্ট করে প্রস্তাবে বলা নেই, তাই সুতরাং চুক্তি হতে পারে। তাহলে বুঝতে পারলি? তাহলে কি বুঝতে পারলি? অফারের শর্ত কি হওয়া উচিত? নির্দিষ্ট হওয়া উচিত, নির্দিষ্ট হওয়া উচিত। 2 নম্বর, আইনগত সম্পর্ক স্থাপনের ইচ্ছা নিয়ে প্রস্তাব করতে হবে। ও তো তোকে তোকে আগের চ্যাপ্টারে, লাস্ট চ্যাপ্টারে এই কথাগুলোই বলেছি। সেকেন্ড পয়েন্টে ছিল এটা, দেখ ইয়ে বলেছিলাম না, লিগাল রিলেশনশিপ হতে হবে, লিগাল রিলেশনশিপ, আইনগত সম্পর্ক তৈরি করতে হবে। বুঝে, দ্য অফার মাস্ট বি মেড ইন দ্য কন্টেনশন অফ এস্টাবলিশিং লিগাল রিলেশনশিপ। যদি ওই যে বললাম, যদি ধর আজকে ধর তোর তোর বন্ধু তোকে বললো রোববার দিন রোববার ঘুরতে যাবো, তুই বলি হ্যাঁ হ্যাঁ আমি যাবো, কিন্তু কিন্তু তুই ধর কোনো কারণে যেতে পারলি না, ঠিক আছে, যেতে পারলি না, তাহলে তুই চুক্তিটা ভঙ্গ করে দিবি, যেতে পারলি না, তাহলে ও কি তোর বিরুদ্ধে কোনো কেস করতে হবে? কেস করতে, কারণ এটা সামাজিক সমাজ। তাই এখানে বলেছে, উদাহরণটা কি বলে, উদাহরণ পড় না, খুব ভালো লাগবে, উদাহরণ পড়লে বেশি ভালো লাগবে। ওখানে তো কি লিখেছে, ক খকে তার সঙ্গে নৈশ ভোজে যোগদান করার প্রস্তাব। নৈশ ভোজ মানে বুঝতো, ডিনার। নৈশ ভোজ মানে ডিনার, ডিনার। ক খকে তার সঙ্গে ডিনারে যোগদান করার প্রস্তাব দিল, অফার করলো যে ক খকে অফার করলো ডিনারের অফার করলো, ঠিক আছে। তো এই প্রস্তাবে ডিনারের অফার করেছে, খ বলেছে হ্যাঁ, খ রাজি, ঠিক আছে, খ রাজি হয়ে গেছে, খ বলছে ঠিক আছে, খ বললো, খ সহমতি দিল যে যে না ঠিক আছে, ডিনারে যাবো, ডিনার করবো, ঠিক আছে। কিন্তু হলেও ডিনারে ও রাজি হলেও উভয় পক্ষের মধ্যে কিন্তু এখানে কোনো লিগাল সম্পর্ক, মানে আইনগত সম্পর্ক কোনো তৈরি হয়নি, ঠিক আছে, গড়ে উঠলো না, কারণ আইনগত সম্পর্ক গড়ে তোলার কোনো ইচ্ছা নেই বলে এই প্রস্তাব করা হয়, ঠিক আছে। তো আমন্ত্রণ যে আইনের চোখে প্রস্তাব বলে বিবেচিত হয় না, এটা আইনের চোখে হয়, ঠিক আছে। 2 নম্বর উদাহরণ, ক তার বাড়িটা কিনে নেওয়ার জন্য ঘর কাছে প্রস্তাব করলো, অফার দিল। কর একটা বাড়ি আছে, কর কাছে একটা বাড়ি, মানে এর কাছে একটা বাড়ি আছে, ও বি কে বললো ওর বাড়িটা কিনে নিতে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে ক এবং খর মধ্যে বিক্রেতা ও ক্রেতার সম্পর্ক গড়ে তোলার অভিপ্রায় নিয়ে প্রস্তাবটি করা হয়েছে, ঠিক আছে। কিন্তু খ এই প্রস্তাবে স্বীকৃত দিলে, ঠিক আছে, তাহলে তো বৈধ যুক্তি করে দেবো। গল্পটা বুঝতে পেরেছিস? ধর এ একটা পার্টি, বি একটা পার্টি, এর কাছে একটা বাড়ি আছে, এ বি কে অফার করলো আমার বাড়িটা, মানে এর বাড়িটা কিনে নেওয়া আছে, ঠিক আছে, এটা অফার করলো। বি যদি এই অফারটাকে অ্যাকসেপ্ট করে তাহলে সত্যি হবে, এটা হবে, এটা পসিবল। কিন্তু আগেরটা উদাহরণটা এই উদাহরণ মধ্যে তফাৎ, মানে এখানে কি হচ্ছে, কেন হবে, এটা আইনত সম্পর্ক তৈরি হচ্ছে, ওটা আইনত সম্পর্ক তৈরি হয় না। তাই বলেছে, একটি সামাজিক নিমন্ত্রণের প্রস্তাব যদি তা স্বীকৃত হয় তাহলে তা প্রস্তাবকারী মানে অফারার আর অফারির মধ্যে কোনো আইনগত সম্পর্ক তৈরি, মানে মোট কথা সোশ্যাল রিলেশনশিপ কখনো আইনগত সম্পর্ক তৈরি করে, সোশ্যাল রিলেশন আইনগত সম্পর্ক তৈরি করে না। কারণ আইনগত সম্পর্ক স্থাপনের জন্য এই প্রস্তাব করা হয়, অর্থাৎ প্রস্তাবটি এমন হতে হবে যেন সেই প্রস্তাব স্বীকৃত হলে তা চুক্তির উদ্ভব হতে পারে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, অফার মাস্ট বি কমিউনিকেটেড টু দ্য অফারি, বলে প্রস্তাব গ্রহীতার গোচরে আনা আবশ্যক। আমি যে অফারটা করবো, অফারি সামনে তুলে ধরতে হবে, ঠিক আছে। বলছে একটি প্রস্তাব সম্পূর্ণ হওয়ার জন্য, মানে একটা অফার পুরো কমপ্লিট হওয়ার জন্য অফারটি যার কাছে করা হয়েছে তার গোচরে মানে কি বলতো, তার সামনে আনতে হবে, তার সামনে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ তাকে সম্পূর্ণরূপে তার গোচরে, মানে কি দেখ, গোচরে মানে ব্যাপারটা কি বলে, তাকে জানানো তো ফুল ব্যাপার, মানে এর মধ্যে কোনো ইফ আর টিপ করে রাখতে হবে না, এটা হলে এটা হবে বললাম না, পুরো ডিটেলস তাকে তুলে দিতে হবে, ঠিক আছে। এমন কিছু জিনিস লুকিয়ে রাখলে এরকম করলে হবে না, ঠিক আছে, তো লুকিয়ে রাখলে এরকম হবে না। যেমন ধর সাপোজ ধর একটা জমি আছে, একজন বললো যে আমার কাছে 10 কাঠা জমি আছে, ঠিক আছে, আমি আমার 10 কাঠা জমি আছে, আমি 10 কাঠা জমিটা বেচতে চাই। এবার কিসের জমি, পরে প্রথমে যখন বললো, বললো পুকুর, জমি মানে পুকুর আছে 10 কাঠা। বলছে কি, আমি তোমাকে জমি দেবো 10 কাঠা সরি 25 কাঠা জমি, বলি 25 কাঠা জমি আমি তোমাকে 10 লাখ, 25 কাঠা জমি তোমাকে আমি 10 লাখ টাকায় বিক্রি করবো। কিন্তু যখন জমি নিয়ে কথাবার্তা হচ্ছে, বলছে জমি কিন্তু মেপে দেবে, জমি মেপে দেবে, জমি আমি মেপে দেবো, জমি মেপে দেবো, কিন্তু
বলছে আমি বলছি 25 কাঠা জমি, 25 কাঠা 22 কাঠাও থাকতে পারে, 20 কাঠাও থাকতে পারে, আমি মেপে দেবো। ঠিক আছে, তো এখানে কি বলছে, তাকে সম্পূর্ণরূপে জানাতে হবে। প্রস্তাবকারী মানে অফারার, যার কাছে অফারটা করবে, অফারার যার কাছে অফারটা দেবে, তাকে প্রস্তাবটি যতক্ষণ না জানাচ্ছে, অফারার যে অফার যার কাছে অফারটা করবে তাকে সেই অফারটা যতক্ষণ না জানাচ্ছে ততক্ষণ অফারই সেই প্রস্তাব গ্রহণ করতে পারে না। ঠিক আছে, ফলে তাদের মধ্যে কোনো চুক্তি হতে পারে না, অর্থাৎ প্রস্তাব জ্ঞাপন সম্পূর্ণ না হলে প্রস্তাব বলে গণ্য হয়। উদাহরণ পড়লে বুঝতে পারি। বলছে প্রস্তাব কইতে যদি প্রস্তাবটি না জেনে গ্রহণ করে, ঠিক আছে, বা প্রস্তাবের স্বীকৃতি দেয়, ঠিক আছে, তাহলে কিন্তু আইনের চোখে তার সেই স্বীকৃতির কোনো মূল্য নেই। কেননা প্রস্তাব গ্রহণের ইচ্ছা ছাড়া কোনো প্রস্তাব কোনো ব্যক্তি গ্রহণ করতে পারে না। আর যে প্রস্তাবের অস্তিত্বে তার জানাই নেই, ঠিক আছে, সেই প্রস্তাব গ্রহণ করার কোনো প্রশ্নই ওঠে না। উদাহরণ ভালো করে পড়তে হবে, দুটো উদাহরণ দিয়েছে। বলছে ক, প্রস্তাব দিল যে তার হারানো কুকুরটি খুঁজে দিলে সে পুরস্কার দেয়। ধর আমার বাড়িতে কুকুর আছে, ঠিক আছে, তো আমি অফার দিয়েছি যে তোর এই কুকুরটা খুঁজে দিলে আমি পুরস্কার দেবো। খ, পুরস্কারের কথা না জেনে কুকুরটা খুঁজে পেয়ে ককে দিয়ে দিল। ব্যাপারটা বলছে, আমি একটা অফার দিয়েছি, আমার কুকুরটা যে খুঁজে দিতে পারবে তাকে আমি পুরস্কার দেব। কিন্তু খ, ওটা না জেনেই পুরস্কার পাবে ওটা জানেই না, জেনে আমাকে দিয়ে দিয়েছে, না জেনেই আমাকে কুকুরটা ফিরিয়ে দিয়েছে। কিন্তু ক খকে পুরস্কার দিতে রাজি না হওয়াতে খ আদালতের দ্বারস্থ হল। বুঝতে পারলি তো? এবার ক, ধর আমি ধর পুরস্কার দিতে অস্বীকার করে দিলাম, অস্বীকার করলাম, পুরস্কার দিতে অস্বীকার করলাম। এবার তখন খ কি করলো, খ আদালত দ্বারস্থ হলো। মামলায় স্থির হলো যে খ পুরস্কার পেতে পারে, খ পুরস্কার পাওয়া, ঠিক আছে, না জেনেই কিন্তু ও কিন্তু না জেনেই কিন্তু কুকুরটা খুঁজে দিয়েছে। কারণ চুক্তি অনুযায়ী যে প্রস্তাব গ্রহণ করবে সে সেই প্রস্তাব গ্রহণ সম্পর্কে প্রস্তাবদাতাকে যদি না জানায়, সেই প্রস্তাব আইন অনুযায়ী গৃহীত হয় না। অর্থাৎ চুক্তি আইন অনুযায়ী যে প্রস্তাব গ্রহণ করবে, অর্থাৎ তোকে অফারটা দিয়েছি, তো তুই যে অফারটা গ্রহণ করবে, সেই প্রস্তাব গ্রহণ, যে প্রস্তাবটা গ্রহণ করে সেই সম্পর্কে আমাকে যদি না জানায়, ঠিক আছে, না জানায়, তাহলে সেই প্রস্তাব আইন অনুযায়ী গৃহীত হয় না। তার মানে কি, তুই আমাকে কুকুরটা খুঁজে দিলি, তার প্রতিহাতে কিছু পেলি না। ঠিক আছে, এক্ষেত্রে যেহেতু প্রস্তাবের কথা খ জানতোই না, মানে প্রস্তাবটা পুরোপুরি জানতো না, তাই এই প্রস্তাব গ্রহণ সম্পর্কে ককে জানানো তার পক্ষে সম্ভব হয়। ঠিক আছে, তাই খ কোনো পুরস্কার পাবার অধিকারী না, ও পরে জানতে পেরে পুরস্কার আছে। উদাহরণ 2, জি তার নিরুদ্দেশ হওয়া ভাইপোকে খুঁজে আনার জন্য তার ভৃত্য মানে সার্ভেন্টকে এলকে পাঠায়। পরবর্তীকালে জি তার ভাইপোকে খুঁজে দেওয়ার জন্য মানে নিরুদ্দেশ হয়ে গেছে, নিরুদ্দিষ্ট বলে নিরুদ্দেশ হয়ে গেছে, যে ভাইপো হারিয়ে গেছে, তাকে খুঁজে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করলো। তাহলে গল্পটা বুঝিস কিন্তু, একজন ব্যক্তি, ঠিক আছে, তার ভাইপো হারিয়ে গেছে বলে খুঁজে আনার জন্য তার বাড়ির চাকর ভৃত্যকে পাঠানো। পরবর্তীকালে ওই ব্যক্তিটা যার ভাইপো হারিয়ে গেছে, সে ভাইপোকে খুঁজতেও পাচ্ছে না, অনেক চিন্তা ভাবনা, হারিয়ে গেছে ভাই, খুঁজে পাচ্ছে না, ও আবার পুরস্কার ঘোষণা, কিন্তু ভৃত্যকে সার্ভেন্ট কিন্তু আগেই পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার ও সার্ভেন্ট কিন্তু পুরস্কারের কথা না জেনে ভাইপোকে খুঁজে নিয়ে চলে আসে। কিন্তু ওর ভাই যখন সার্ভেন্ট খুঁজতে গেছিল তখন পুরস্কার কথা জানতো। বোঝার চেষ্টা করিস কিন্তু। মামলার রায় স্থির হলো যে, ঠিক আছে, ওই একজন ব্যক্তি যার ভাইপো হারিয়ে গেছে তার সঙ্গে এলের যে প্রস্তাবটা জ্ঞাপন ও প্রস্তাব গ্রহণ ঘটেই, ঠিক আছে, তাই তাদের মধ্যে কোনো চুক্তি হয়নি, তাই এখানে কিন্তু সার্ভেন্ট কোনো চুক্তি পুরস্কার পেতে পারে। ব্যাপারটা বুঝতে পারছি, ব্যাপারটা কি বলতে গিয়েছে। 3 নম্বর পয়েন্ট হলো এটা। 3 নম্বর পয়েন্ট হলো কি, প্রস্তাব কবিতার গোচরে আনা আবশ্যক। 4 নম্বর পয়েন্ট, স্বীকৃতি আদায়ের উদ্দেশ্য নিয়ে প্রস্তাব করতে হবে। অফার মাস্ট বি মেড উইথ আ ভিউ অফ অবটেনিং অ্যাসেন্ট। অ্যাসেন্ট মানে সহমতি। আমি তোকে অফার দিলাম, তোর সহমতি নিয়ে, ঠিক আছে, তোর সহমতি নিতে হবে, তোর সহমতি নিয়েই প্রস্তাবটা করতে হবে। কোনো কাজ করার বা কোনো কাজ করা থেকে বিরত থাকার প্রস্তাব করার সময় প্রস্তাবের স্বীকৃতি আদায়ের উদ্দেশ্য নিয়েই প্রস্তাবকারীকে প্রস্তাব করতে হবে, মানে অফারারকে অফার করতে হবে। শুধু কোনো কাজ করা বা না করার আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রকাশ করলে প্রস্তাব বলে বিবেচিত হবে না। আমি তোকে বললাম এই কাজটা কর বা এই কাজটা করিস না, এটা করলেই প্রস্তাব হবে না। তোকে সেটা সম্পর্কে তোর স্বীকার নিতে হবে। সে তুই অফারটা অ্যাকসেপ্ট করতেও পারিস, নাও করতে পারিস, তুই হ্যাঁ অ্যাকসেপ্ট করলাম,
বা তুই বলি আমি অ্যাকসেপ্ট করলাম না, বলতে হবে, তোর ইচ্ছাটা প্রকাশ করতে হবে। 5 নম্বর পয়েন্ট, অফার উইল বি ডিফারেন্ট ফ্রম আন্ডার মেনশন ইস্যু। প্রস্তাব নিম্নলিখিত বিষয়গুলি থেকে পৃথক হবে: ইচ্ছা প্রকাশ বা ঘোষণা, আর ডিক্লারেশন অফ ইন্টেনশন অ্যান্ড অ্যানাউন্সমেন্ট। উদাহরণ কি বলেছে, এক নিলামদার মানে অকশনার একটা অ্যাডভার্টাইজমেন্ট দিল যে কিছু পুরনো আসবাবপত্র নিলাম করা হবে, কিছু পুরনো ওল্ড ফার্নিচার নিলাম অকশন করা হবে। একজন ক্রেতা বহুদূর থেকে নিলামে এসে দেখলো যে সেই সব আগের মতো নিলাম থেকে তুলে নেওয়া হয়েছে। সেই ক্রেতা তার খরচ এবং সময় নষ্ট হওয়ার জন্য নিলামদারের বিরুদ্ধে মামলা করল। মামলার রায় স্থির হলো যে নিলামদারের ওই বিজ্ঞাপন প্রস্তাব করার ইচ্ছা মাত্র, মানে অফার দেওয়ার ইচ্ছা মাত্র। এখানে নিলামদারের এই ঘোষণা প্রস্তাব বলে বিবেচিত হতে পারে না। যেহেতু প্রস্তাব অনুপস্থিত, তাই নিলামদার এবং ক্রেতার বিরুদ্ধে কোনো চুক্তি সংগঠিত হয়নি। সেজন্য ওই ক্রেতা নিলামদারের কাছ থেকে কিছু আদায় করতে পারে। তো সিম্পল উদাহরণগুলো দিয়েছে, উদাহরণটা বুঝতে হবে, তার কারণে আরো একবার উদাহরণটা পড়ে নিই। বলছে একজন অকশনার অ্যাডভার্টাইজমেন্ট দিল যে যারা অকশন করে তাকে অকশনার বলে, ঠিক আছে? তো অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে কিছু পুরনো ওল্ড ফার্নিচার অকশন করা, পুরনো ফার্নিচার অকশন করা, পুরনো ফার্নিচার অকশন করা হয়। কিন্তু এবার ওই শুনে একজন ক্রেতা অনেক দূর থেকে আসে এবং এসে নিলামে দেখলো যে সেই সব আসবাবপত্র নিলাম থেকে তুলে নেওয়া হয়েছে, নিলামে নেই সেই আসবাবপত্র। সেই ক্রেতা তার খরচ এবং সময় নষ্ট করে এসছে, এসে দেখলো এগুলো তো আর নেই, তাই এখন নিলামদার মানে অকশনের বিরুদ্ধে একটা মামলা করলো, কেস ফাইল করলো। মামলার রায় কি স্থির হয়েছে, নিলামদারের ওই অ্যাডভার্টাইজমেন্ট প্রস্তাব করার ইচ্ছা মাত্র, ওটা ওর ইচ্ছাটা করেছে, ইচ্ছা অফারটা দিয়ে ওরা একটা ইচ্ছাটা প্রকাশ করেছে, ঠিক আছে? তো এখানে নিলামদারের এই ঘোষণা প্রস্তাব বলে বিবেচিত হতে পারে, কারণ ও যাকে দিয়েছে অফার, শুধু অফারটা অ্যাকসেপ্ট কিছু করেনি, ঠিক আছে? তো যেহেতু প্রস্তাব অনুপস্থিত, অফার তাই নিলামদার এবং ক্রেতার মধ্যে কোনো চুক্তি হয়নি, সেজন্য ওই ক্রেতা নিলামদারের কাছ থেকে কিছু আদায় করতে পারবে। উদাহরণ নাম্বার 2 কি বলেছে, বলছে একজন ভদ্রলোক তার জামাতা মানে তার জামাইকে জানালো যে সে মারা যাওয়ার পর তার নাতনি অর্থাৎ জামাতার মেয়ে তার সম্পত্তির একটা অংশ পাবে। মানে একজন ভদ্রলোক তার জামাইকে জানালো যে সে মারা যাওয়ার পর তার যে সম্পত্তি আছে, সম্পত্তি কাকে দেবে, নাতনি, ঠিক আছে? মানে জামাতার মেয়ে মানে ওর মেয়েকে দেবে, মানে জামাইয়ের মেয়েকে দেবে, ঠিক আছে? বাবা বলতে পারিস ওর মেয়ের মেয়েকে দেবে, ঠিক আছে? ওর মেয়ের মেয়েকে দেবে, সম্পত্তির একটা পার্ট দেবে, একটা ভাগ দেবে। এটি নিতান্ত একটি মনের ইচ্ছা, এটা কিন্তু মনের ইচ্ছা, কোনো প্রস্তাব নয়, এটা জানিয়েছে, প্রস্তাব নয়। 3 কোনো এটা তারা বলছে কি, 3 নম্বর এক্সাম্পল বলছে নাকি, কোনো সৌন্দর্য প্রতিযোগিতায় বা কোনো বৃত্তি পরীক্ষার ঘোষণা কখনোই প্রস্তাব বলে বিবেচিত হয় না, এটাও বলে। ওপরে তো সবকটি ক্ষেত্রেই ঘোষণা বা বিজ্ঞাপনগুলি নিতান্তই ইচ্ছা প্রকাশ, কোনো প্রস্তাব নয়। তাই বলছে 1 নম্বর পয়েন্টটা কি বলে, ইচ্ছা প্রকাশ বা ঘোষণা। কোনো ব্যক্তি ঘোষণা করলো যে সে কোনো কাজ করতে চায় বা কোনো কাজ করা থেকে বিরত থাকতে চায়, এই রকম কোনো ঘোষণা থেকে কেবল অনুমান করা যায় যে সে ভবিষ্যতে হয়তো কোনো প্রস্তাব করবে, কিন্তু ওই ঘোষণাকে প্রস্তাব বলা যায়। 2 নম্বর, প্রস্তাবের আমন্ত্রণ। কি বলছে, অ্যান ইনভাইটেশন টু মেক অ্যান অফার, ঠিক আছে, অর টু ডু বিজনেস। বলছে মূল্য লেখা অবস্থায় যখন দোকানে কোনো জিনিস রাখা থাকে তখন সেটি কিন্তু দোকানদারের কোনো প্রস্তাব নয়। কত দোকানে কত কিছু কিনতে যাস, দোকানে দেখবি কোনো প্রোডাক্টের গায়ে দ্রব্যের দাম লেখা থাকে, ঠিক আছে? তাই বলছে মূল্য লেখা অবস্থায় যখন দোকানে কোনো জিনিস রাখা থাকে তখন সেটি কিন্তু দোকানদারের কোনো অফার নয়, কিন্তু দোকানদার কোনো অফার দিচ্ছে না। বলা হয় যে এটি হলো প্রস্তাবের আমন্ত্রণ, এটা হলো অফারের একটা ইনভাইটেশন, যাতে ক্রেতারা এসে ওই নির্ধারিত দামে সঙ্গে জিনিসটি কেনার জন্য দোকানদারের কাছে প্রস্তাব করতে পারে, দোকানদারকে বলতে পারে আমি এটা কিনতে চাই। এইরকম ভাবে দরপত্র মানে কোটেশন, মূল্য তালিকা, ক্যাটালগ, সময়সূচি, টাইম টেবিল প্রস্তাব হিসেবে গণ্য হয় না। কোটেশন প্রস্তাব হয় না, ক্যাটালগ প্রস্তাব হয় না, টাইম টেবিল প্রস্তাব হয় না। এই কারণে ট্রেন সময় মতো না চললে বা বিমান সময় মতো না পৌঁছলে যাত্রীরা চুক্তি ভঙ্গের মামলা করতে পারে না। এটা কোনো প্রস্তাব দেয়,
ঠিক আছে? এ প্রসঙ্গে মনে রাখা প্রয়োজন, খবরের কাগজে প্রকাশিত বিজ্ঞাপন প্রস্তাব নয়। ঠিক আছে? প্রস্তাবের আমন্ত্রণ মাত্র। তবে এর একটি ব্যতিক্রম আছে। যেমন যদি কোনো কাজের জন্য সাধারণভাবে পুরস্কৃত করা হয়, অ্যাওয়ার্ড দেওয়া হয়, কোনো কাজ করার জন্য যদি অ্যাওয়ার্ড দেওয়া হয়, অ্যাওয়ার্ড করা হবে, এই মর্মে বিজ্ঞাপন প্রকাশিত হয়, তাহলে সেটা প্রস্তাব বলে গৃহীত হয়। বলে এই কাজটা করলে তোমাকে পুরস্কৃত করা হবে। তাহলে এটাকে প্রস্তাব বলে না। ৬ নম্বর, প্রস্তাবের মধ্যে এমন কোনো শর্ত দেয়া যাবে না যেটি পালন না করলে ধরে নেওয়া হবে যে প্রস্তাবটি স্বীকৃত হয়েছে। অফার শুড নট কন্টেইন আ টার্ম দ্য নন কমপ্লায়েন্স অফ হুইচ মে বি অ্যাজিউমড টু অ্যামাউন্ট টু অ্যাকসেপ্ট। প্রস্তাবের মধ্যে এমন কোনো শর্ত দেওয়া যাবে না যেটি পালন না করলে ধরে নেওয়া হবে যে প্রস্তাব স্বীকৃত হয়েছে। বলছে প্রস্তাবের মধ্যে যদি এমন কোনো শর্ত থাকে যেটি পালিত না হলে ধরে নেওয়া হবে প্রস্তাবটি স্বীকৃত হয়েছে, তবে সেই প্রস্তাব বলে বিবেচিত হয় না। যেমন উদাহরণ, খড় বাড়িটা ককে কেনার প্রস্তাব দিল। এই প্রস্তাবের একটি শর্ত হলো যে কর প্রস্তাবে খ অসম্মত কিনা। মানে খড় একটা বাড়ি আছে, সেই বাড়িটা ককে কেনার প্রস্তাব দিল। সেই প্রস্তাবের একটা শর্ত ছিল যে কর প্রস্তাবে খ অসম্মত কিনা তা পরবর্তী ৩০ দিনের মধ্যে জানাতে হবে। মানে ধর আমার একটা বাড়ি আছে, বিঘার একটা পার্টিকে বললাম আমার বাড়িটা ভেঙে তুমি কিনতে চাও, ৩০ দিনের মধ্যে তোমাকে জানাতে হবে, ৩০ দিনের মধ্যে জানাতে হবে। ঠিক আছে? যদি পরবর্তী ৩০ দিনের মধ্যে খ ওই প্রস্তাবে অসম্মত কিনা তা ককে জানাতে ব্যর্থ হয়, তাহলে ধরে নেওয়া হবে যে খ এই প্রস্তাবটিতে স্বীকৃত হয়েছে। মানে এখানে ভালো করে একটু লাইনটা পড়, এখানে কি বলছে, খড় বাড়িটা খড় খড় বাড়িটা ককে কেনার প্রস্তাব দিল, সরি, খ এর বাড়িটি ক ক্রয় করার প্রস্তাব দিল এবং সেই প্রস্তাবের একটি শর্ত হলো যে কর প্রস্তাবে খ অসম্মত কিনা তা পরবর্তী ৩০ দিনের মধ্যে জানাতে হবে। অসম্মত কিনা মানে মানে রাজি আছে কিনা সেটা জানাতে হবে। যদি পরবর্তী ৩০ দিনের মধ্যে খ এই প্রস্তাবে অসম্মত কিনা তা ককে জানাতে ব্যর্থ হয়, তাহলে ধরে নেওয়া হবে যে তাহলে ও রাজি আছে, রাজি আছে। কিন্তু আইনের চোখে কর এই প্রস্তাবটি আদৌ প্রস্তাব বলে, ঠিক আছে, বিবেচিত হয় না। এনে বলে প্রস্তাবের মধ্যে এমন কোনো শর্ত দেয়া, মানে শর্ত দেওয়া যাবে না। প্রস্তাবে কোনো শর্ত দেওয়া যাবে না। প্রস্তাবের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো এখানে দেখ, জাস্ট একবারে শর্টে বলে দিয়েছি। নে, তোর পরীক্ষায় এমসিকিউর জন্য মনে তো হয় এইটাই বেশি ইম্পর্টেন্ট, এটাই বেশি ইম্পর্টেন্ট, মানে পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। প্রস্তাবের সত্য বা সত্তাবলী নির্দিষ্ট, সুনিশ্চিত আর স্পষ্ট হওয়া দরকার। ২ নম্বর বলছে আইনগত সম্পর্ক স্থাপনের ইচ্ছা নিয়ে প্রস্তাব করতে হবে। প্রস্তাবটি প্রস্তাব গ্রহীতার গোচরে আনা আবশ্যক। স্বীকৃতি আদায়ের উদ্দেশ্য নিয়ে প্রস্তাব করতে হবে। প্রস্তাবটি নিম্নলিখিত বিষয়গুলি থেকে পৃথক হবে: ইচ্ছা প্রকাশ বা ঘোষণা আর প্রস্তাবের আমন্ত্রণ। প্রস্তাবের মধ্যে এমন কোনো শর্ত দেওয়া যাবে না যেটি পালন না করলে ধরে নেওয়া হবে যে প্রস্তাবটি স্বীকৃত হয়েছে। এবার পড়বো ওই অ্যাকসেপ্টেন্স। যে অফারটা অ্যাকসেপ্ট করে তাকে অ্যাকসেপ্টেন্স বলে, আগেই বলেছি। চুক্তি সৃষ্টি অপরিহার্য উপাদান হলো স্বীকৃতি। আইনের দৃষ্টিভঙ্গিতে স্বীকৃতি বলতে বোঝায় কোনো প্রস্তাবে সব শর্তে চূড়ান্তভাবে সহমত পোষণ করা বা নিঃশর্ত সম্মতি প্রদান করাই হচ্ছে স্বীকৃতি। এবার দেখ, আমি তোকে বলেইছিলাম স্বীকৃতি সেকশন কি, সেকশন 2 সাবসেকশন ভি বলেই দিয়েছিলাম। প্রস্তাবটি যার কাছে করা হয়েছে, অফারটা যার কাছে করা হয়েছে, সেই ব্যক্তি যদি সংশ্লিষ্ট প্রস্তাবে সহমতি প্রদান করে, তাহলে প্রস্তাবটি স্বীকৃত হয়েছে বলে গণ্য করা হয়। When the person to whom the proposal is made signify is assent thereto, thereto মানে কি জানিস তো, thereto মানে যেই কথাটা বলা হয়েছে সেটাই যদি সহমতি করে, the proposal is said to be accepted। বলছি উপরিক্ত সংজ্ঞা বিশ্লেষণ করে বলা যায় যে যখন প্রস্তাব গ্রহীতা কোনো প্রস্তাবের সব শর্তে আবদ্ধ হওয়ার বা সেই প্রস্তাবের সব শর্তগুলি মেনে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে, তখন সেই প্রস্তাবকে স্বীকৃতি বলা হয়। দেখ কি বলেছে, প্রস্তাবদাতা মানে এটা হচ্ছে অফারার, কোনো ব্যক্তির কাছে অফার করল, অফারার কোনো ব্যক্তির কাছে অফার দিল,
সংশ্লিষ্ট ব্যক্তি প্রস্তাবে যদি সম্মতি দেয়, এবার যার কাছে অফার করলো সে যদি সহমতি দেয় তাহলে হয়ে যাবে স্বীকৃতি। তাহলে বোঝা গেল, ছবি দিয়ে বোঝানো হয়েছে। ক তার বাড়িটা খকে 3 লাখ টাকায় বিক্রি করার অফার দিল, খ ওই প্রস্তাবে রাজি হলো, এটি হলো স্বীকৃতি। স্বীকৃতির প্রকারভেদ করবো। আগেরটা বলে প্রস্তাব কাকে বলে, প্রস্তাবের প্রকারভেদ, প্রস্তাবের নিয়ম। এটা কোনো স্বীকৃতি কাকে বলে, স্বীকৃতির প্রকারভেদ, স্বীকৃতির নিয়ম। ব্যাস। তো স্বীকৃতি ক রকমের হতে পারে, কি লিখেছে, স্বীকৃতি 2 রকমের হতে পারে। স্বীকৃতি 2 রকমের হতে পারে। একটা হচ্ছে এক্সপ্রেস অ্যাকসেপ্টেন্স আর একটা হচ্ছে ইমপ্লাইড অ্যাকসেপ্টেন্স। উদাহরণ পর বলছে, যখন কোনো স্বীকৃতি মৌখিকভাবে বা লিখিতভাবে অথবা সক্রিয়ভাবে কোনো কাজের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে ব্যক্ত বলে। ব্যক্ত স্বীকৃতিকে মৌখিকভাবে, লিখিতভাবে বা কাজের মাধ্যমে, সক্রিয়ভাবে কাজের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে ব্যক্ত স্বীকৃতি, এক্সপ্রেস অ্যাকসেপ্টেন্স। কি বলছে, ক খকে প্রস্তাব দিল, ক খকে বলল, অফার দিল, কি বললো, তুমি কি আমার বাড়িটা 1 লাখ টাকায় কিনবে? খ তার উত্তরে জানালো, হ্যাঁ কিনবো। এক্ষেত্রে মৌখিকভাবে তার স্বীকৃতি প্রকাশ করেছে। তাহলে এটা কি, এটাকে বলে মৌখিক ব্যক্ত স্বীকৃতি। মৌখিক ব্যক্ত স্বীকৃতি। 2 নম্বর, ক তার বাড়িটা 3 লাখ টাকায় বিক্রি করার প্রস্তাব দিয়ে খকে চিঠি লিখে জানানো, মানে এটা লিখে জানানো। তার উত্তরে খ চিঠি লিখে জানিয়েছে, ক খকে চিঠি লিখে জানিয়েছে, খ চিঠি লিখে আবার অ্যান্সার দিল, স্বীকৃতি জানানো, সহমতি জানানো। বলছে হ্যাঁ আমি কিনতে রাজি আছি। তাহলে এটা হলো লিখিতভাবে ব্যক্ত স্বীকৃতি। 3 নম্বর, খ যদি 100 মিটার দূরত্বে 2 মিনিট দৌড়াতে পারে তবে ক তাকে 500 টাকা দেবে, এই প্রস্তাব দিল। ঠিক আছে, খর এই দৌড় নির্দিষ্ট সময়ে শেষ করল। তাহলে এক্ষেত্রে প্রস্তাবটি কাজের মাধ্যমে স্বীকৃত হলো। এটা কিন্তু মৌখিক নয়, লিখিত হলো, কাজের মাধ্যমে। তাহলে বুঝতে পারলাম, ব্যক্ত স্বীকৃতি সেটা মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে। এবার বলছে লাস্ট পয়েন্ট, অনুক্ত স্বীকৃতি, ইমপ্লাইড অ্যাকসেপ্টেন্স কাকে বলে। কোনো স্বীকৃতি যখন, মানে কোনো অ্যাকসেপ্টেন্স যখন প্রস্তাবদাতা মানে অফারার এবং অফারির মধ্যে আচরণের মাধ্যমে পারিপার্শ্বিক অবস্থার মাধ্যমে প্রকাশিত হয়। আচরণ বা পারিপার্শ্বিক অবস্থার মধ্যে প্রকাশিত হয় তখন তাকে বলে ইমপ্লাইড অ্যাকসেপ্টেন্স। উদাহরণ, একটা নিলামে ক সর্বোচ্চ দর দিল, ম্যাক্সিমাম প্রাইস বলে দিল নিলামে। নিলামদার হাতুড়ি ঠুকে, মানে অকশনের হাতুড়ি ঠুকে সেই সর্বোচ্চ দরের প্রস্তাবে স্বীকৃতি দিল। ঠিক আছে, এটি হলো অনুক্ত স্বীকৃতি। কারণ এক্ষেত্রে স্বীকৃতি কোনো কথার সাহায্যে বা লিখিতভাবে না জানিয়ে হাতুড়ি ঠুকে অর্থাৎ আচরণের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে অনুক্ত স্বীকৃতি। এবার বলছে হু ক্যান অ্যাকসেপ্ট অফার, কে অফারটা অ্যাকসেপ্ট করতে পারে, অফার কে অ্যাকসেপ্ট করতে পারে। কোনো প্রস্তাব যেমন কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে করা যেতে পারে, তেমনি তার সর্বসাধারণ উদ্দেশ্য করা যেতে পারে। কোনো একজন ব্যক্তির কাছে করা যেতে পারে এবং সর্বসাধারণ উদ্দেশ্য করা যেতে পারে। প্রস্তাব যদি কোনো নির্দিষ্ট ব্যক্তির উদ্দেশ্যে করা হয় সেক্ষেত্রে কেবলমাত্র সেই নির্দিষ্ট ব্যক্তি প্রস্তাব গ্রহণ করতে পারে। আর প্রস্তাব যদি সবার জন্য করা হয়, যেমন আমার কুকুর হারিয়ে গেছে, পেপারে অ্যাড দিয়েছে, ওগুলো সবার জন্য অফার দিয়েছে, তা সবাই এই কাজটা করে। ঠিক আছে, তাই বলছে সর্বসাধারণ উদ্দেশ্য করা হলে সেক্ষেত্রে যে কেউ প্রস্তাব গ্রহণ করতে পারে। মানে ডিটেলসে আলোচনা করা হলো। কোনো নির্দিষ্ট ব্যক্তির দ্বারা প্রস্তাবের স্বীকৃতি, যখন কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির কাছে কোনো প্রস্তাব করা হয় তখন কেবলমাত্র ওই ব্যক্তি সেই প্রস্তাবের স্বীকৃতি দিতে পারে। অন্য কেউ সেই প্রস্তাবের স্বীকৃতি প্রদান করলে তার স্বীকৃতি বলে গণ্য হয়। আমি তোকে অফার দিলাম আইফোন বিক্রি করতে চাই, এবার অন্য কেউ পারিত কোনো বন্ধু বলে আমি কিন্তু হবে না, তোকে অফার দিয়েছে। উদাহরণ, ক তার ব্যবসাটি খর কাছে বিক্রি করলো। ঠিক আছে, তো এই ঘটনাটি গড় কাছে অজ্ঞাত ছিল, মানে জানতো না। গ কিছু দ্রব্য ক্রয়ের জন্য কর নামে, কয়ের নামে উক্ত ব্যবসার ঠিকানা একটি ফরমাস মানে একটা অর্ডার দিল। খ যেহেতু ইতিমধ্যে এই ব্যবসার মালিক হয়েছে সুতরাং খ ওই ফরমাস অনুসারে মাল সরবরাহ করলো, মানে অর্ডার অনুযায়ী মাল সরবরাহ করলো।
তারপরে গ কিন্তু খকে ওই দ্রব্যের দাম দিতে অস্বীকার করলো, কেননা গ ওই মাল সরবরাহের চুক্তি গর সাথে করতে চেয়েছিল। আদালতের রায় স্থির হলো যে মাল সরবরাহের প্রস্তাব করা হয়েছিল কর কাছে, সুতরাং একমাত্র ক সেই প্রস্তাব গ্রহণের মাধ্যমে চুক্তিতে আবদ্ধ হতে পারে। এক্ষেত্রে কর কাছে প্রেরণ করা কোনো প্রস্তাব গ্রহণ করার অধিকার খর নেই। তাই এখানে খ আর গর মধ্যে কোনো চুক্তি সম্পাদিত হয়। 2 নম্বর পয়েন্ট, সর্বসাধারণের কাছে প্রস্তাবের স্বীকৃতি। সর্বসাধারণের কাছে কোনো প্রস্তাব করা হলে যে কোনো ব্যক্তি সেই প্রস্তাব গ্রহণ করতে পারে, এটা তো নর্মাল দিয়েছে। একটা ওষুধ কোম্পানি, একটা মেডিসিন কোম্পানি, ঠিক আছে, যারা মেডিসিন তৈরি করে তারা প্রতিশ্রুতি দিল যে কোম্পানির তৈরি ওষুধ ব্যবহারের পর যদি কেউ ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত হয় তবে কোম্পানি তাকে পুরস্কার দেবে। মিসেস কার্লাইন ওই ওষুধটি ব্যবহারের পরে, ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত হয়ে পুরস্কার দাবি করলে কোম্পানি এই বলে আপত্তি করলো যে ওই ভদ্রমহিলা যে কোম্পানির প্রস্তাব গ্রহণ করেছে সে কথা কোম্পানিকে জানায়নি। ঠিক আছে, এক্ষেত্রে আদালতের রায় স্থির হলো যে কোম্পানি যেহেতু সর্বসাধারণের কাছে প্রস্তাবটি করেছে সেহেতু যে কেউ এই প্রস্তাবের শর্ত অনুসারে কাজ করলে ওই প্রস্তাবটি স্বীকৃত হয়েছে বলে গণ্য করা হবে, সেজন্য মিসেস কার্লাইন পুরস্কার পাবার অধিকার। লিগাল রুলস অ্যাজ টু অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে, তো মানে অফারের লিগাল রুল গুলো পড়া হয়ে গেছিল, ঠিক আছে, অফারে যত সমস্ত লিগাল রুল থাকে সবগুলো পড়া হয়ে গেছিল। এবার বলবো অ্যাকসেপ্টেন্সের লিগাল রুল। অ্যাকসেপ্টেন্স মানে স্বীকৃতি, স্বীকৃতির কিছু লিগাল রুল আছে। যেমন ধর আমি আমি যেমন কাউকে যদি অফার দিই তার কিছু নির্দিষ্ট নিয়ম রুল আছে, নিয়ম কানুন আছে, ঠিক আছে, তো এবার এখানটায় কি হচ্ছে অ্যাকসেপ্টেন্সের কিছু লিগাল রুল, ঠিক আছে, মানে আমি যদি কাউকে অফার দিই সে কি করবে, সেই অফারটা আমি যদি কাউকে অফার দিই সে তো এই 26, আমি যদি কাউকে অফার দিই সে তো সেই অফারটাকে কি করবে, কিছু বলবে তো, অফারটা অ্যাকসেপ্ট করবে কি করবে না এই সম্পর্কে কিছু জানাবে তো, যে অফার যে অ্যাকসেপ্ট করে সেই সম্পর্কিত কিছু লিগাল রুল। এই যে এখানে কি বলেছে দেখ, কোনো প্রস্তাবের স্বীকৃতি চুক্তির অন্যতম মূল উপাদান বলে গণ্য। ঠিক আছে, কোনো প্রস্তাব, ধর আমি কাউকে অফার দিলাম, ঠিক আছে, আমি যদি কাউকে অফার দিই সেই অফারটাকে কি করবে, অ্যাকসেপ্টেন্স করবে। তো আমি যদি কাউকে অফার দিই সেই অফারটা অ্যাকসেপ্ট করাটাই হচ্ছে তোর কন্ট্রাক্টের একটা এসেনশিয়াল এলিমেন্টের মধ্যে। তো কোনো প্রস্তাবের স্বীকৃতিকে আইনগতভাবে কার্যকরী করার জন্য কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। কোনো প্রস্তাব আমি যে কাউকে যে অফার দিই সেই অফারটাকে যে অ্যাকসেপ্টেন্স করবে আইনগতভাবে লিগালি কার্যকরী করার জন্য সেই অ্যাকসেপ্টেন্সের কতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার। প্রথম বৈশিষ্ট্য কি বলেছে, অ্যাকসেপ্টেন্স মাস্ট বি ফাইনাল অ্যান্ড আনকোয়ালিফাইড। ফাইনাল মাস্ট বি মানে বুঝিস তো, মাস্ট বি মানে এটা হতেই হবে, অবশ্যই, মাস্ট বি মানে অবশ্যই। অ্যাকসেপ্টেন্সটা অবশ্যই ফাইনাল এবং আনকোয়ালিফাইড হতে হবে। এই ফাইনাল মানে কি, ফাইনাল মানে চূড়ান্ত হতে হবে, ঠিক আছে, চূড়ান্ত একদম ফাইনাল হতে হবে, এবং আনকোয়ালিফাইড মানে কি, কোনো রকমের কোনো শর্ত থাকবে না, মানে কোনো রকমের কোনো কন্ডিশন থাকবে না, ঠিক আছে, কোনো রকমের কোনো কন্ডিশন থাকবে না। উদাহরণ করি তাহলে ব্যাপারটা বুঝতে পারবি। উদাহরণ কি বলেছে, বলছে ক, ক তার গাড়িটা 50,000 টাকায় বিক্রি করার জন্য খকে প্রস্তাব দিল, ঠিক আছে। খ তার উত্তরে জানালো যে সে 45,000 টাকায় গাড়ি কিনতে রাজি আছে, ঠিক আছে। খর এই সম্মতি আদৌ স্বীকৃতি নয়। তাহলে কি বলতে পারি, ধর ক একটা পার্সন, তার কাছে একটা গাড়ি আছে, ও খকে বললো আমি আমার গাড়িটা তোমাকে বিক্রি করতে চাই, অফার দিল। এবার খ তার রিপ্লাই কি জানালো, রিপ্লাই কি জানালো, ও রিপ্লাই জানালো যে আমি 45,000 টাকায় গাড়িটা কিনতে চাই, যেটা বার্গেনিং, ঠিক আছে, বার্গেনিং করে আমি তোমাকে, ক খকে বললো আমি 50,000 টাকায় বিক্রি করতে চাই, খ বললো কি আমি 45,000 টাকায় কিনতে রাজি আছি। তাহলে খ যে এই সহমতি জানালো, সম্মতিকে মানে একটু ভালো করে বলে সহমতি, ঠিক আছে, মানে সহমতি যে জানালো এটা কিন্তু আদৌ স্বীকৃতি নয়। মানে আমি আমার গাড়ি তোকে 50,000 বিক্রি করতে চাই, তুই বলি 45,000 টাকায় কিনতে চাই, তার মানে তুই জানালি, কিন্তু কিন্তু তুই যেটা জানালি না এটা আদৌ স্বীকৃতি হবে না। স্বীকৃতি কখন হবে, যদি 50,000 টাকায় রাজি হয়। বলছে এক্ষেত্রে প্রকৃতপক্ষে প্রস্তাবের সত্ত্বে সম্মত হওয়ার পরিবর্তে একটা নতুন প্রস্তাব করা হয়েছে, এটাকে নতুন প্রস্তাব করা হয়েছে, ঠিক আছে, নতুন প্রস্তাব। এটা আমরা অফার করেছিলাম, অফারে বলেছিলাম ধর
আরে আমরা যখন কোনো দোকানে কিছু কিনতে যাই, তার একটা ড্রেস কিনতে গেলাম, ড্রেসের দাম কত? বলে 500 টাকা। বলে না না, আমি 500 টাকা দেবো, 450 টাকা দেবো। তার মানে আমি যখন দোকানদারকে জিজ্ঞাসা করি, দোকানদার দোকানদার বললো 500 টাকা, আমি বললাম 450 টাকা। তার মানে কি? এটাই বলতে চাইছি, প্রকৃতপক্ষে প্রস্তাবের সত্ত্বে সম্মত হওয়ার পরিবর্তে নতুন প্রস্তাব করে, নতুন নতুন অফার দেওয়া হয়। এটা স্বীকৃতি বলে গণ্য না হয়ে কাউন্টার অফার হয়। আমি বলছিলাম কাউন্টার অফার মানে, ধর আজকে তখন দেখবি আমি যখন কোনো শপিং মলে তো আর বার্গেনিং করা যায় না। বার্গেনিং দেখবি, তোর দেখবি স্ম্যাটে যাবে, কত দোকানে বার্গেনিং করে, তো জিনিসের দাম কত? বলে 800 টাকা। বলে না, আমি 800 টাকা 300 টাকা দেবো। 800 টাকা, আমি বললাম 300 টাকা দেবো। মানে ও তোকে 800 টাকা বললো, তুই যদি বলছি 800 টাকা, তাহলে ঠিক আছে আমি 800 টাকায় নেবে, তখন তো হয়ে যাবে acceptance। কিন্তু ও 800 টাকা বললো, আমি বললাম 800 টাকা, আমি 300 টাকা দেবো। তাই এই যে এটাকে কি বলে, এই অফারটা কাউন্টার হয়ে গেল। এই অফারটাকে বলে কাউন্টার অফার, ঠিক আছে তো? এর আগের ক্লাসে পড়েছিলাম। এই কেস ল কি বলছে? বদ্রী প্রসাদ ভার্সেস স্টেট অফ এমপি। তাহলে জিনিসটা বলতে পারলি। বা ধর আরেকটা উদাহরণ যদি বলি, তার মানে কি, তোর তোর যে তোদের যে পড়তে হবে, কি প্রস্তাবটা কি হতে হবে, এই সরি, স্বীকৃতি। স্বীকৃতি কি হতে হবে? অবশ্যই কি হতে হবে? চূড়ান্ত। চূড়ান্ত হতে হবে এবং নিঃশর্ত, কোনো শর্ত থাকা চলবে না। তো শর্ত হলো না, তুই 50,000 টাকা বললি, আমি বলি 45,000 টাকা, কিন্তু শর্ত এরা হবে না। তাহলে স্বীকৃতি কি হতে হবে? অবশ্যই পয়েন্টটা মাথায় রাখবি, কারণ আমি তোদের দিতে পারি। স্বীকৃতি কেমন হতে পারে? স্বীকৃতি নিঃশর্ত হবে। নিঃশর্ত মানে কি, কোনো রকম কোনো শর্ত থাকবে না। আর কি হতে হবে বল? চূড়ান্ত হতে হবে। আর একটা উদাহরণ যদি বলি, পরেশ তার গাড়িটা নরেশকে 1,00,000 টাকায় বিক্রি করার অফার ছিল, ঠিক আছে? নরেশ 40,000 টাকায় গাড়িটা কিনতে রাজি আছে। ওই একই উদাহরণ বলছে, একই উদাহরণ। 40,000 টাকায় কিনতে রাজি আছে বলে জানালো। নরেশের এই সহমতি আদৌ স্বীকৃতি নয়। কারণ কারণ এখানে কি বলছে, নরেশ স্বীকৃতির পরিবর্তে একটা নতুন একটা প্রস্তাব দিয়েছে। স্বীকৃতির পরিবর্তে কি দিয়েছে? স্বীকৃতির পরিবর্তে নতুন প্রস্তাব দিয়েছে। আর এটাকে কি বলে? কাউন্টার অফার। যেটা তোর বইতে লাগবে, পয়েন্ট আছে, পয়েন্টে লেখা আছে, এই উদাহরণটাই বলে তোর করে, উদাহরণই ম্যাক্সিমাম বলে দিচ্ছে, ঠিক আছে? দুটো উদাহরণই বলে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কি লিখেছে? স্বীকৃতি স্বীকৃতি কার্যকরী হওয়ার জন্য কি দরকার? নিঃশর্ত এবং চূড়ান্ত হওয়া প্রয়োজন, ঠিক আছে? প্রস্তাব গ্রহণকারী। আচ্ছা, প্রস্তাব গ্রহণকারী কে বুঝতে পারছি? প্রস্তাব গ্রহণকারী মানে যে প্রস্তাবটা গ্রহণ করে। আমি তোকে অফার দিলাম, আমার একটা গাড়ি আছে, বিক্রি করতে চাই, তাহলে আমি প্রস্তাব দিলাম মানে আমি হচ্ছে প্রস্তাব দাতা, আর তুই প্রস্তাব গ্রহণ করলি, তুই প্রস্তাব গ্রহণকারী, ঠিক আছে? প্রস্তাব গ্রহণকারী কোনো প্রস্তাব গ্রহণ করার সময় ওই প্রস্তাবে যাবতীয় শর্তে রাজি থাকলে বা সম্মতি প্রদান করলে, তার মানে আমি তোকে বললাম যে আমার একটা গাড়ি আছে, 50,000 টাকায় বিক্রি করতে চাই। তা আমি যে কথাটা বলেছি সেই কথায় যদি এগ্রি করিস, তাহলে সেটা স্বীকৃতি হবে। তুই না, আমি 50,000 টাকায় কিনবো না, আমি 40,000 টাকায় কিনবো, তাহলে এটা কিন্তু আর হলো না, এটা স্বীকৃতি হলো না, এটা হয়ে গেল কাউন্টার অফার, ঠিক আছে তো? তো বলে যদি প্রস্তাবদাতা এবং প্রস্তাবকারী উভয়ে প্রস্তাবের সকল বিষয়ে ঐকমত্যে উপনীত হতে না পারে, সেক্ষেত্রে স্বীকৃতি অদত্ত বলে বিবেচিত হয় না। এবং এই দুই পক্ষের মধ্যে কোনো চুক্তি হয় না। অর্থাৎ স্বীকৃতির জন্য প্রস্তাবে যা বলা আছে, ঠিক আছে, তার কোনো রকম ব্যতিক্রম না করে প্রস্তাব গ্রহীতাকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে হবে। স্বীকৃতি প্রদানের সময় প্রস্তাবের কোনো শর্তে সামান্যতম পরিবর্তন হলেই স্বীকৃতি কার্যকারিতা হারায়। এই পয়েন্টটা বলছে। মানে উদাহরণটা যদি ভালো করে ক্লিয়ার রাখতে পারিস, তাহলে তুই ব্যাপারটা বলতে পারবি। তোদের যে পরীক্ষা, তোদের 11-এ যে ফার্স্ট সেমিস্টার দিত, তাহলে ব্যাপারটা কি করতে হবে, তোর স্বীকৃতির যে তোর লিগাল রুল গুলো আছে, রুল গুলো তোকে পয়েন্ট গুলো মাথায় রাখতে হবে, এবং পয়েন্ট বুঝতে অসুবিধা হলে উদাহরণে ফোকাস করতে হবে, প্রেসার কিচ্ছু না। বলছে স্বীকৃতি জ্ঞাপন আবশ্যক, মানে কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স ইজ এসেনশিয়াল। আমি তোকে কোনো একটা অফার দিলাম, স্বীকৃতি হতে গেলে মানে অ্যাকসেপ্টেন্স হতে গেলে যে রুল বলছে, তোকে তো জানাতে হবে, এটা কমিউনিকেট করতে হবে। আমি তোকে বললাম আমার গাড়িটা 50,000 বিক্রি করতে, তোকে তো কিছু জানাতে হবে, জানাতে হবে। কি উদাহরণটা দেখবি ভালো করে, উদাহরণ পড়লি পুরো বুঝতে পারবি। উদাহরণ পড়লে কি বলেছে? উদাহরণ বলছে দুটো, কটা উদাহরণ আছে দেখ, তিনটে উদাহরণ আছে বইতে, তিনটে উদাহরণ। কি বলছে? ক খর কাছে এসে জানালো, ক খর কাছে এসে জানালো যে সে গকে বিয়ে করতে চায়, ঠিক আছে? ক একটা পার্সন, ঠিক আছে, ক একটা পার্সন, ওর ইচ্ছা হচ্ছে গকে বিয়ে করার, ঠিক আছে? ওর ওর ইচ্ছা গকে বিয়ে করার, ঠিক আছে? এবার ও সেটা কাকে জানালো? খকে জানালো। আচ্ছা, কিন্তু ক এই বিবাহের প্রস্তাব সম্পর্কে গকে কিছু না হয়। মানে বুঝতে পারছিস তো? ধর একটা একটা ছেলে আছে, একটা ছেলে নাম হচ্ছে অয়ন, ঠিক আছে? ছেলের নাম হচ্ছে অয়ন, ঠিক আছে? ও ধর ও ধর রিমাকে বিয়ে করতে চায়, ঠিক আছে? ও ধর রিমাকে বিয়ে করতে চায়, ঠিক আছে? এবার অয়ন যে রিমাকে বিয়ে করতে চায়, এ ধর এদের মিডিল ম্যান, মাঝখানে ধর একজন আছে,
সায়নকে জানায়, এটা সায়নকে জানানো। তাহলে অয়ন রিমাকে বিয়ে করতে চায় এই কথাটা ও সায়নকে জানায়, কিন্তু অয়ন আবার রিমাকে এই কথাটা জানায়, অয়ন আবার রিমাকে এই কথাটা জানায়, ঠিক আছে তো? কিন্তু গ যদি মানসিকভাবে ককে বিবাহ করতে রাজিও থাকে, তার মানে বুঝতে পারলি তো? বলছে গ যদি মানসিকভাবে ককে বিবাহ করতে রাজিও থাকে, এখানে তাহলে গ বলতে কাকে বোঝায়? রিমা। রিমা যদি অয়নকে বিয়ে করতে রাজিও থাকে, ঠিক আছে, বিয়ে করতে রাজিও থাকে, তাহলেও কিন্তু এই ক্ষেত্রে ক এবং গ এর মধ্যে কোনো ক এবং গ এর মধ্যে কোনো চুক্তি সম্পাদিত হলো না। বুঝতে পারলি তো কি বললাম? অয়ন রিমাকে বিয়ে করতে চায়, অয়ন সেই কথাটা সায়নকে জানায়। এবার সাপোজ ধর রিমা কোনো কারণে জানতে পারে যে অয়ন রিমাকে বিয়ে করতে চায়। এবার রিমা যদি ধর বিয়ে করতে যদি ইচ্ছাও থাকে, ঠিক আছে, মানলাম ইচ্ছা আছে, তাহলে রিমা আর অয়নের মধ্যে কি কোনো চুক্তি হয়েছে বিয়ে করবে বলে? রিমা আর অয়নের মধ্যে কিন্তু কোনো চুক্তি হয়নি, ঠিক আছে? কারণ যে স্বীকৃতি দেবে প্রস্তাব তার কাছে জ্ঞাপন করা হয়, অর্থাৎ যে সহমতি, স্বীকৃতি মানে যে সহমতি দেবে, ঠিক আছে, তার কাছে কিন্তু প্রস্তাবটা জানানো হয়নি, জ্ঞাপন করা হয়নি, মানে জানানো হয়। তো এটাই বলেছে উদাহরণটা, বুঝতে পারলি? উদাহরণটা ফোকাস করবি তাহলে বুঝতে পারবি। তাহলে এখানে কি বুঝতে পারলি? বলছে স্বীকৃতি জ্ঞাপন আবশ্যক, স্বীকৃতি তোকে জানাতে হবে, সহমতি জানাতে হবে। ২ নম্বর উদাহরণ, খড় ঘোড়াটি, ঠিক আছে, খড় ঘোড়াটি ২০০০ টাকায় কেনার প্রস্তাব দিয়ে ক খকে লিখলো, খড় কাছে একটা ঘোড়া আছে, ঠিক আছে, খড় ঘোড়াটি ২০০০ টাকা কেনার প্রস্তাব দিয়ে ক খকে লিখলো, যদি আমি তোমার কাছ থেকে আর কিছু না শুনি তাহলে ধরে নেব যে ঘোড়াটি আমার। ব্যাপারটা বুঝতে পারলি কি বললাম? ভালো করে বুঝবি, কিন্তু উদাহরণটা ফোকাস কর, উদাহরণে ফোকাস কর। বলছে খর কাছে একটা ঘোড়া আছে, খ নামক একজন পার্সন, ওর কাছে না একটা ঘোড়া আছে, ঠিক আছে? এবার ক আর একজন পার্সন, বুঝতে পারছিস কি বললাম? দুজন পার্সন আছে, একটা লিখছি, একটা হচ্ছে ধর, একটা লিখছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে বি। এই যে বি, বির কাছে একটা ঘোড়া আছে। এবার এ বি কে কি বলেছে? এ বি কে ভাই তোমার কাছে ঘোড়া আছে, তোমার ঘোড়াটাকে ২০০০ টাকা কিনতে চাই। বলছে তুমি যদি কিছু না জানাও তুমি বিক্রি করবে কি করবে, তুমি না জানো ধরে নাও তুমি ২০০০ টাকা বিক্রি করবে। ব্যাপারটা বলতে কি বলছে? খড় ঘোড়াটি ২০০০ টাকায় কেনার প্রস্তাব দিয়ে ক খকে লিখলো, যদি আমি তোমার কাছ থেকে আর কিছু না শুনি, কিছু না শুনি মানে কোনো রকম কোনো রিপ্লাই না আসে, তাহলে ধরে নেবো যে ঘোড়াটি আমার, ঘোড়াটি আমার। খ এই চিঠির কোনো উত্তরই দিল না, তার মানে খ মানে বুঝতে পারছিস তো? খ কিন্তু কোনো উত্তরই দিল না এখানে, মানে বি কিন্তু কোনো রেসপন্সই করলো না, ঘোড়াটা দেবে কি দেবে না কোনো রেসপন্স করলো না, ঠিক আছে? ফলে ক খর বিরুদ্ধে মামলা করলো। আদালতের রায় স্থির হলো যে যেহেতু কর প্রস্তাবে খ কোনো স্বীকৃতিই দেয়নি, খ কোনো স্বীকৃতি দেয়নি, সুতরাং তাদের মধ্যে কোনো চুক্তি হয়। তার মানে কি বলতে হয়? কোনো একটা চুক্তি হতে গেলে ধর আজকে আমি তোকে একটা অফার দিলাম, ঠিক আছে, সেই অফার থেকে চুক্তি হতে গেলে কি হতে হবে? তোকে সহমতি দিতে হবে, সহমতি দিতে হবে, ঠিক আছে? সাপোজ ধর বলছি এই তুই হাতে পেন্সিল নিয়ে খেলা করছিস, ঠিক আছে, এই পেন্সিলটা আমি ৫০ পয়সায় কিনতে চাই, ঠিক আছে, তুই যদি কিছু না জানাস তাহলে ধরে নেবো পেন্সিলটা আমার, ঠিক আছে? এবার তুই বলি না, তুই তো কিছু জানাসই, পরবর্তী সময় তোর বিরুদ্ধে আমি মামলা করলাম, আমি মামলাই করতে পারবো তোর বিরুদ্ধে, তোর বিরুদ্ধে কোর্টে মামলাই হবে না, কারণ মামলা করতে গেলে দুটো পার্টি থাকতে হবে, অর্থাৎ একটা পার্টি অফার দেবে আর একটা পার্টি অফারটাকে অ্যাকসেপ্ট করতে হবে, তখনই মামলা করতে পারবে, ঠিক আছে তো? তো এই কথাগুলো আগে প্রচুর বলা আছে, সেম সেম কথাই হচ্ছে। ৩ নম্বর পয়েন্ট, কয়লা সরবরাহের জন্য একটা চুক্তিপত্রের বা সম্মতির খসড়া স্বীকৃতির জন্য রেলওয়ে কোম্পানির ম্যানেজারের কাছে পাঠানো হলো। মানে কয়লা হয় না, কয়লা সাপ্লাই করবে এক জায়গা থেকে আরেক জায়গায়, কয়লা সাপ্লাই করতে হয়, সেটা একটা চুক্তিপত্রের খসড়া, মানে একটা চুক্তিপত্র তৈরি করে তার একটা সমস্ত লেটার টাইপের, এটা স্বীকৃতির জন্য রেলওয়ে কোম্পানির ম্যানেজারের কাছে পাঠানো হলো। ম্যানেজার খসড়ার উপর অ্যাপ্রুভড কথাটি লিখে সেটি ড্রয়ারে রেখে দিলেন, যাতে একটি ফরমাল ডকুমেন্ট তৈরির জন্য সেটি সলিসিটরের কাছে পাঠানো যায়। এরপর কোনো কারণে ম্যানেজার বিষয়টি বিস্মিত হন এবং সেই কাগজটি তার ড্রয়ারে থেকে যায়। আদালত রায় প্রদান করে যে স্বীকৃতির সংবাদ জ্ঞাপন না করার ফলে এক্ষেত্রে কোনো চুক্তির অস্তিত্ব নেই। মানে ব্যাপারটা ভালো করে বুঝবি, যে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় বিজনেস করে না, মানে ধর সাপোজ ধর আজকে তোর কয়লার ফ্যাক্টরি, কয়লার বিজনেস, তুই কয়লাটা কি করবি, একটা শহর থেকে আরেকটা শহরে কয়লা পাঠাবি, তো নিশ্চয়ই ট্রাকে করে পাঠাবি না, অনেক হয়তো তুই মালগাড়ি করে পাঠাবি,
ট্রেনে করে পাঠাবে। তাহলে ট্রেনে করে পাঠাতে গেলে তোকে কি করতে হবে? রেলওয়ে কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। রেলওয়ে কোম্পানি তুই ম্যানেজারের কাছে তুই একটা খসড়া লিখে নিয়ে গেলি, খসড়া নিয়ে ওদেরকে পাঠালি। মানে তুই অফারটা দিলি, তুই অফারটা দিলি রেলওয়ে কোম্পানিকে ওকে তো অ্যাকসেপ্ট করতে হবে। ওই অ্যাকসেপ্ট করলে ভালো করে শুনুন, ওই অ্যাকসেপ্ট করে ওই লেটারের উপর অ্যাপ্রুভ বলে একটা কথা লিখে দিল। লিখে ও কোথায় লিখলো? ড্রয়ারে লিখে দিল। এইবার ওকে কি করতে হবে? এই যে এই খসড়াটা কাকে পাঠাতে হবে? এই খসড়া সলিসিটার কাছে, না আমাকে না, সলিসিটার কাছে পাঠাতে হবে। সলিসিটার বলে একজন আছে, সলিসিটার কাছে পাঠাতে হবে, ঠিক আছে তো? এ বুঝতে পারলি? রেখে দিয়ে সে একটা ফর্মাল ডকুমেন্ট তৈরি, মানে এটাকে তো একটা ফর্মাল ডকুমেন্ট তৈরি করার জন্য সলিসিটারের কাছে পাঠানো হবে। কোনো কারণে পাঠাতেই ভুলে গেছে। ও কোনো কারণে বলছে কোনো কারণে ম্যানেজার বিষয়টি বিস্তৃত হন এবং সেগুলো ড্রয়ারেই থেকে যায়। তাহলে আদালত রায় দেয় যে স্বীকৃতির সংবাদ জ্ঞাপন না করার ফলে এক্ষেত্রে কোনো চুক্তির অস্তিত্বই নেই। এই হচ্ছে উদাহরণ। বলতে ব্যাপারগুলো হচ্ছে মেনলি ৩ টে পয়েন্ট। এই ৩ টে পয়েন্ট তাহলে কি বলেছে এখানে? কোনো প্রস্তাবের স্বীকৃতির সংবাদ প্রস্তাবকের গোচরে এনে জ্ঞাপন করা, মানে জ্ঞাপন সম্পূর্ণ করা আবশ্যক। মানে এখানে ভাষাটা একটু দিয়েছে, ভাষাটা বুঝি। কোনো প্রস্তাবে আমি তোকে কোনো অফার দিলাম, সেই অফারের অ্যাকসেপ্টেন্সের জন্য অ্যাকসেপ্টেন্স সংবাদ মানে প্রস্তাবকের গোচরে জ্ঞাপন সম্পূর্ণ করা আবশ্যক। জ্ঞাপন সম্পূর্ণ মানে কমিউনিকেট করা আবশ্যক। কোনো দুটি পক্ষের মধ্যে চুক্তি সম্পাদনের ক্ষেত্রে স্বীকৃতি সংবাদ সহজবোধ্য ও গ্রহণযোগ্য কোনো উপায়ে প্রস্তাবককে অবশ্যই জানাতে হবে। প্রস্তাব কর্তা মানসিকভাবে কোনো স্বীকৃতি দিলে স্বীকৃতি প্রদানের কোনো কার্যকারিতা থাকে না, ঠিক আছে? স্বীকৃতি কার্যকরী হওয়ার জন্য সেই স্বীকৃতির বহিঃপ্রকাশ প্রয়োজন। যদি কেউ কোনো প্রস্তাব সম্মত হয়ে নিজের মনেই তা রেখে দেয়, ঠিক আছে, প্রস্তাবকারীকে কোনো আচরণের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে সেটি না জানায়, সেক্ষেত্রে ওই সম্মতি স্বীকৃতি হিসেবে কার্য হয় না এবং তা কোনো চুক্তিও সৃষ্টি হতে পারে না। একদম তোকে যে ৩ টে উদাহরণ দিলাম, একদম ৩ টে উদাহরণের কথাই কথাটা এখানে বলছে। ৩ টে উদাহরণ যে বলেছে, ৩ টে উদাহরণের কথাটাই পয়েন্টে বলা আছে, পুরো সবকটা পয়েন্ট বলেছে। ৩ টে যে উদাহরণ বললাম, ৩ টে উদাহরণের কথাই বলেছে। যেমন দেখ তোদের বইতে একটা বইতে দিয়েছে, বলছে কি অনিল বঙ্কিমকে জানালো যে সে মিতাকে বিয়ে করতে চায়, ঠিক আছে তো? তাহলে কি বলে? ওই একই উদাহরণ, অনিল বঙ্কিমকে বললো যে সে মিতাকে বিয়ে করতে চায়, কিন্তু অনিল এই বিয়ের প্রস্তাব সম্পর্কে মিতাকে কেউ জানালো না। তো মিতা যদি অনিলকে বিবাহ করতে মানসিকভাবে রাজিও থাকে, তার মানলাম মেন্টালি রাজি আছে যে না ঠিক আছে রাজি আছে, কিন্তু অনিল আর মিতার মধ্যে এই বিয়ের সম্পর্কিত কোনো চুক্তি সম্পাদিত হয়নি, কারণ যে স্বীকৃতি দেবে প্রস্তাব তার কাছে জানানোই হয়। তার মানে যে স্বীকৃতি দেবে, ধর আমি তোকে কোনো একটা অফার করলাম, তা আমি যদি তোকে কোনো অফার করি, তাহলে তোকে তো অফারটাকে তো অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করে তুই তোকে জানাতে হবে, মানে হ্যাঁ তুই অফারটা অ্যাকসেপ্ট করলি, করার পর বললি হ্যাঁ আমি রাজি, এই কথাটা বলতে হবে। বা ওকে, রিপ্লাই কমেন্টে বলবি ওকে, এই কথাটাকে বলতে হবে। এখানে এটাই বলতে চেয়েছে যে স্বীকৃতি দেবে প্রস্তাব তার কাছে জ্ঞাপনই করা হয়, তাকে জানানোই হয়নি প্রস্তাবটা, বুঝিস তো? তো এখানে এটাই বলেছে, অনিল মিতাকে বিয়ে করতে চায়, অনিল মিতাকে কথাটা জানায়নি, ঠিক আছে? মিতার যতই ইচ্ছা থাকুক অনিলকে বিয়ে করার, কিন্তু এখানটায় হবেই না, কারণ যে স্বীকৃতি দেবে প্রস্তাব তাকে জ্ঞাপনই করা হয়। এখানে খুব উদাহরণগুলো এরকম থাকবে দেখবি, মানে বিবাহ সম্পর্কিত উদাহরণ, গাড়ি বেচার উদাহরণ, ফোন বেচার উদাহরণ, মার্ডার করার উদাহরণ, এরকম সব লতে এরকম জিনিস থাকে, খুব ইন্টারেস্টিং জিনিস। এবার ৩ নম্বর পয়েন্ট বলেছে, ইট মাস্ট বি অ্যাকর্ডিং টু দ্য মোড প্রেসক্রাইব অর ইউজুয়াল অ্যান্ড রিজনেবল মুড। বলছে প্রস্তাবে উল্লিখিত উপায়ে অথবা স্বাভাবিক ও যুক্তিসঙ্গত উপায়ে স্বীকৃতি দান আবশ্যক। দেখ এই যে এইগুলো হচ্ছে, এই কথাগুলো হচ্ছে, এগুলো পুরো লয়ের ভাষা, পুরো টেকনিক্যালটা প্রথমে বুঝতে অসুবিধা হবে। এই জন্য তোকে উদাহরণ পড়তে, উদাহরণ পড়লেই বুঝে যাবে, উদাহরণ পড়লে ব্যাপারটা বুঝতে পারবে। আর যখনই দেখবি না এগুলো পড়তে একটু অসুবিধা হচ্ছে, যেমন ধর কিছু কিছু ইংলিশ টার্ম জেনে রাখবি, যেমন প্রস্তাবকে ইংরেজি কি বলে? অফার। স্বীকৃতিকে ইংরেজি কি বলে? অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে তো? এই জিনিসগুলো জান, তাহলে কিন্তু বারবার সুবিধা হয় তোর, বারবার পড়তে সুবিধা হবে। এইভাবে টার্ম নিয়ে পড়বে। যেমন দেখ উদাহরণে আয়, প্রস্তাবদাতা, বল প্রস্তাবদাতা কোনটা? যে প্রস্তাব দেয় তাকে কি বলে? অফার। যে অফার দেয় প্রস্তাবদাতা, যে অফার দিচ্ছে, ধর আমি অফার দিচ্ছি, তো প্রস্তাবদাতা যদি বলে যে টেলিগ্রাম করে স্বীকৃতি পাঠাতে হবে, মানে স্বীকৃতি পাঠাতে হবে কিভাবে? টেলিগ্রাম। বুঝতে পারছিস কি বললাম? আমি তোকে অফার দিলাম, তুই অফারটা তুই অ্যাকসেপ্ট করলি, ঠিক আছে? অ্যাকসেপ্ট করে কিভাবে তুই জানালি?
তোকে টেলিগ্রাম করে জানাতে হবে, টেলিগ্রাম, ঠিক আছে। সেক্ষেত্রে প্রস্তাব গ্রহীতাকে ওই পদ্ধতি অবলম্বন করেই স্বীকৃতি জানাতে হবে। তার মানে কি, আমি তোকে বললাম, তোকে যে অফারটা দিলাম, তুই অফারটাতে অ্যাকসেপ্ট করবি কি করবি না, তুই যদি অ্যাকসেপ্ট করিস তাহলে টেলিগ্রাম করে জানাতে হবে। তার মানে তুই যখন জানাবি টেলিগ্রাম করেই জানাতে হবে, ঠিক আছে তো। অন্যভাবে যদি তুই জানাস, তুই টেলিগ্রামের জায়গায় ফোন করে জানালি, তুই হোয়াটসঅ্যাপ করে জানালি, ঠিক আছে, মেল করে জানালি হবে না, টেলিগ্রাম করেই জানাতে হবে। আর যদি অন্যভাবে তুই করিস তাহলে কিন্তু সেটা গ্রাহ্য হবে না। এখানে উল্লেখ করা প্রয়োজন, যদি কোনো প্রস্তাবে স্বীকৃতি প্রদান কিভাবে করতে হবে তা উল্লেখ করা থাকে, তবে সেই নির্দিষ্ট উপায়ে স্বীকৃতি প্রদান করতে হবে। তবে যদি প্রস্তাব গ্রহণকারী সেই নির্দিষ্ট উপায় ছাড়া অন্য কোনো উপায়ে সম্মতি প্রদান করে, প্রস্তাবদাতা যদি তাতে আপত্তি না জানায়, তাহলে ব্যাপারটা কি বলছে দেখ। আমি তোকে একটা অফার করলে, এই পেন্সিলটা, এই পেন্সিলটা আমি তোর থেকে কিনতে চাই, বা ধর আজকে ধর আমার একটা ফোন আছে, আমার ফোনটা তোকে বিক্রি করতে চাই 10,000 টাকায়, তোকে ফোনটা বিক্রি করতে চাই। কিন্তু আমি তোকে বললাম যে আপনি তোকে এই অফারটা করলাম না, তুই অ্যাটলিস্ট আমাকে এটা হোয়াটসঅ্যাপে জানালেই হবে, হোয়াটসঅ্যাপে জানালেই হবে তুই কি করতে চাস। তুই হোয়াটসঅ্যাপে জানালি না, তুই দেরি করিস, সঙ্গে সঙ্গে ফোন করে জানালি যে আমি ফোনটা কিনতে চাই। এইবার ডিপেন্ড করবে আমার ওপর, এই অফারটা আইনত হবে কি হবে না। এবার তুই যে আমাকে ফোন করে জানালি, সেটা যদি আমি বলি যে না, আমি তো তোকে বলেছিলাম হোয়াটসঅ্যাপে জানাতে, হবে না, ক্যান্সেল। এখন যদি এটা ডিপেন্ড করবে আমার ওপর, আমি যদি বলি যে না ঠিক আছে কোনো সমস্যা নেই, তাহলে ওকে। এটাই এখানে বলেছে, বলছে যদি কোনো অফারে স্বীকৃতি প্রদান কিভাবে করতে হবে সেটা মেনশন করা থাকে, সেই নির্দিষ্ট উপায়ে তোকে কিন্তু স্বীকৃতি দিতে হবে, মানে অ্যাকসেপ্ট করতে হবে। যদি প্রস্তাব গ্রহণকারী মানে তুই সেই নির্দিষ্ট উপায় ছাড়া অন্য কোনো উপায়ে তুই সম্মতি প্রদান করিস, তাহলে তাহলে প্রস্তাবদাতা যদি তাতে আপত্তি না জানায়, আমি যদি কোনো আপত্তি না জানাই, তাহলে এটা আইনত গ্রাহ্য হবে, এই স্বীকৃতি আইনত গ্রাহ্য হবে। তাহলে বোঝা গেল ব্যাপারটা, পয়েন্টটা বুঝতে পারলি তো? উদাহরণটা ভালো করে শুনবি, তাহলে কি বুঝতে পারলি? প্রস্তাবে উল্লিখিত উপায়ে অথবা স্বাভাবিক ও যুক্তিসঙ্গত উপায়ে স্বীকৃতি দান আবশ্যক। ইংলিশ বলেছে ইট মাস্ট বি অ্যাকর্ডিং টু দ্য মোড প্রেসক্রাইব, যেই মোড বলা থাকে, মোড প্রেসক্রাইব অর ইউজুয়াল অ্যান্ড রিজনেবল মোড। এবার কি বলছে, সেকেন্ড উদাহরণ, ক একটা নির্দিষ্ট মূল্যে খর কাছ থেকে একটা টিভি কেনার জন্য প্রস্তাব করে চিঠি মারফত স্বীকৃতি দেওয়ার জন্য জানালো। মানে বুঝতে পারলি, একই উদাহরণ, সেম উদাহরণ। আমার কাছে একটা স্মার্ট টিভি আছে, ঠিক আছে। বলছে ক একটা নির্দিষ্ট মূল্যে ক্ষয়ের কাছ থেকে একটা টিভি কেনার জন্য প্রস্তাব করে চিঠি মারফত স্বীকৃতি দেওয়ার জন্য জানালো। খ টেলিগ্রাম মারফত স্বীকৃতি প্রদান করলো, ঠিক আছে তো। ক আর খর এই চিঠির মাধ্যমে এই স্বীকৃতি প্রদানের অর্থ জন্য পিড়াপিড়ি করলো না, ঠিক আছে। এক্ষেত্রে খর টেলিগ্রাম দ্বারা স্বীকৃতি প্রদান আইনত গ্রাহ্য। তো ব্যাপারটা বুঝতে পারলি, আমি তোকে বললাম কিসের মাধ্যমে জানাতে বলেছিলাম, তোকে চিঠিতে জানাতে বলেছিলাম, তুই টেলিগ্রামে জানালি, ঠিক আছে, তুই টেলিগ্রামের মাধ্যমে জানালি। বলছে ক খকে এই চিঠির মাধ্যমে এই স্বীকৃতি প্রদানের জন্য, ঠিক আছে, পিড়াপিড়ি করলো না, এবং এক্ষেত্রে খর টেলিগ্রাম স্বীকৃতি প্রদান আইনত গ্রাহ্য, ঠিক আছে। মানে কোনো ঝামেলা করলো না, কোনো রকম কোনো ঝামেলা করলো না, তাহলে আইনত গ্রাহ্য হবে। বলেছে নেক্সট, বলেছে চুক্তি আইনের 7 নম্বর ধারা 2 নম্বর উপধারা অনুযায়ী যদি প্রস্তাবে স্বীকৃতি প্রদানের জন্য কোনো বিশেষ উপায়ের নির্দেশ না থাকে, তাহলে সেটা ইউজুয়াল বা রিজনেবল উপায়ে স্বীকৃতি প্রদান করা আবশ্যক। প্রস্তাবের বয়ানে যদি স্বীকৃতি প্রদানের কোনো নির্দিষ্ট উপায়ের উল্লেখ না থাকে, সেক্ষেত্রে মানে কিভাবে তোকে স্বীকৃতি দিতে হবে, বলছে কিভাবে তোকে স্বীকৃতি দিতে হবে, যদি সেই যদি বলা না থাকে, সেক্ষেত্রে স্বাভাবিক প্রচলিত বা যুক্তিসঙ্গত, সেক্ষেত্রে তোর ইচ্ছা। যদি কিছু বলা না থাকে কিভাবে তোকে স্বীকৃতি দিতে হবে, সেক্ষেত্রে যেটা চলছে মার্কেটে, যেটা চলছে সেই উপায় দিতে পারিস, বা যুক্তিসঙ্গত উপায় দিতে পারিস, স্বাভাবিক যে কোনো উপায় দিতে পারিস। এক্ষেত্রে স্বাভাবিক প্রচলিত ও যুক্তিসঙ্গত উপায় বলতে বোঝানো হয়েছে প্রস্তাব করি তার স্বীকৃতি মুখের কথায় লিখিতভাবে চিঠি, যেমন ধর আজকে ধর আমি তোকে একটা কোনো অফার দিলাম, কিন্তু আমি বললাম না তুই যে অফারটা অ্যাকসেপ্ট করবি, কিসের মাধ্যমে অফারটা অ্যাকসেপ্ট করতে হবে কিছু বলি, সেক্ষেত্রে তুই কিসের মাধ্যমে অফারটা অ্যাকসেপ্ট করবি, স্যার চুক্তি লেখা আছে যে যুক্তিসঙ্গত উপায়, স্বাভাবিক উপায় বা প্রচলিত। কি কি বললাম বল, স্বাভাবিক, যুক্তিসঙ্গত আর প্রচলিত। এবার স্যার স্বাভাবিক, যুক্তিসঙ্গত আর প্রচলিত বলতে কি বোঝায়? তুই চিঠিতে লিখতে পারিস, মুখে বলতে পারিস, যা খুশি হবে, যা খুশি, কোনো সমস্যা নেই। এখানে এটাই বলেছে। লিখিত মুখের কথাই হতে পারে, মুখের কথা মানে কি, তোর ওরাল ওয়ার্ডসটা হবে বাই ওরাল,
রিটেন হতে পারে, ওরাল হতে পারে, রিটেন হতে পারে, লেটার লেটার হতে পারে, লেটার বা টেলিগ্রাম। উদাহরণ, খড় বাড়িতে 50,000 টাকা কেনার প্রস্তাব দিল, কিন্তু স্বীকৃতি প্রদানের কোনো নির্দিষ্ট ওই তো সিম্পল উদাহরণ দ্বারা বলার কিছু নেই। এটা বলার কিছু নেই। ধর ওই যে বললাম আজকে আমার একটা ফোন আছে, আমার ফোনটা তোকে বিক্রি হতে চাই 10,000 টাকা। ঠিক আছে? তুই এবার আমি বললাম না, এই যে তুই যে অ্যাকসেপ্টটা করবি কিসের মাধ্যমে অ্যাকসেপ্ট কি বলেই নি তোকে। তাহলে তুই তুই যেকোনোভাবে আমাকে বলতে পারিস। এবং সেক্ষেত্রে এই অ্যাকসেপ্টেন্সটা গ্রাহ্য করা হবে। এটাই বলেছে। যুক্তিসঙ্গত ও স্বাভাবিক বা স্বীকৃতির মধ্যে আরো একটি বিষয় অন্তর্ভুক্ত, সেটি হলো আচরণের দ্বারা স্বীকৃতি। এই অ্যাকসেপ্টেন্স বাই কন্ডাক্ট, আচরণের দ্বারা অর্থাৎ কোনো কাজের দ্বারা প্রস্তাবের সত্য পালন করার মাধ্যমে স্বীকৃতি প্রদান সম্ভব। আচরণ মানে বুঝিস? আচরণ মানে লতে আচরণ কাকে বলে? লতে আচরণ কি বলে? এই যে ধর যেমন ধর আমরা আগের ক্লাসেই পড়ালাম, একটা পড়ালাম না, ইমপ্লয়েড অফার একটা এক্সপ্রেস অফার। এক্সপ্রেস অফার মানে আমি যখন তোকে কোনো অফার দেব, সেটা আমি মানে বলবো যে মানে তোকে যে ওয়ার্ড বাই ওয়ার্ড সেটা লিখেও হতে পারে, আবার ওরালও হতে পারে, মানে রিটেনও হতে পারে, ওরালও হতে পারে। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় এক্সপ্রেস অফার। আরেকটা হচ্ছে ইমপ্লয়েড অফার, মানে কি? আমি বলবো না কিছু, লিখবও না, কাজের মাধ্যমে বুঝতে পারবি। যেমন স্যার একটা উদাহরণ আমি একদিন বলেছিলাম, ওই ধর তোরা বাড়ি থেকে বাইরে যাবি, রোডের মুখে দিবি, কত এটিএম কাউন্টার আছে না, এটিএম কাউন্টার আছে না? তাই এটিএম এ গিয়ে তুই বলিস না যে আমার 10,000 টাকা তুলতে হবে, 5,000 টাকা তুলতে হবে। এটা হচ্ছে ইমপ্লয়েড। এটা তোর আচরণের মাধ্যমে বোঝা গেল। বা ধর প্ল্যাটফর্মে দেখবি, মেট্রো স্টেশনে দেখবি 2 টাকার মতনে ওয়েট মাপার জন্য কত নেয় আমি জানি না, 2 টাকা বা 5 টাকা তুই দিলি, ওয়েট মাপা হয়ে গেল। এটা হচ্ছে ইমপ্লয়েড অফার। বুঝতে পারলি? এগুলো হচ্ছে ইমপ্লয়েড। মানে এটা কি হলো? তুই কি কারোর সাথে কথা বলছিস? এটা তোর আচরণের মাধ্যমে, এটাকে বলে বাই কন্ডাক্ট। ঠিক আছে? বলছে এখানে বলেছে কি অ্যাকসেপ্টেন্স বাই কন্ডাক্ট, বলছে আচরণের দ্বারা অর্থাৎ কোনো কাজের দ্বারা প্রস্তাবের সত্য পালন করার মাধ্যমে, ঠিক আছে, স্বীকৃতি প্রদান সম্ভব। চুক্তি আইনে 8 নম্বর ধারায় বলা হয়েছে প্রস্তাব অনুসারে কাজ সম্পাদন করলে তা প্রস্তাব স্বীকৃতি বলে গণ্য হয়। এই উদাহরণ বেশ খুব সুন্দর উদাহরণ। এটাই আমি আজকে তোদের চলে গেলে একটা ক্লাস করাবো ইংলিশে, সেটা এই উদাহরণটাই দেবো, একদম পুরো উদাহরণটা তৈরি করেছে। এই যে কার্লি ভার্সেস কার্বলিক স্মোক ওয়াল কোম্পানি, খুব ভালো উদাহরণ, হেভি উদাহরণ। কার্লি ভার্সেস কার্বলিক, এখানে কিছু, এখানে তো লেখেই নি, এখানে জাস্ট লিখেছে কি জানিস তো, লিখেছে কার্লি ভার্সেস কার্বলিক স্মোক বল কোম্পানি। তোকে অরিজিনাল রুলটা দেখাচ্ছে, ছবিটা বের করি। এই যে এই যে কার্লি ভার্সেস কার্বলিক স্মোক বল কোম্পানি, এখানে কি হচ্ছে, এখানে এখানে উদাহরণটা খুব সুন্দর, খুব ইন্টারেস্টিং উদাহরণ আছে। এটা কি হয়েছে, এটা আজ থেকে বহু বছর আগের ঘটনা, 1892 সালটা হচ্ছে 1892 সাল, ঠিক আছে? এই যে কিছুদিন আগে 2020 সালে আমাদের এখানে প্যান্ডেমিক দেখা দিয়েছে, দেখিস আমাদের এখানে কি, সারা ওয়ার্ল্ডে প্যান্ডেমিক দেখা দিল, কি ছিল? কোভিড। কোভিড ছিল। তো কোভিড প্যান্ডেমিক ছিল, সেরকম ওই সময় 1892 সালে একটা প্যান্ডেমিক দেখা দিয়েছিল। ঠিক আছে? সেই তখন কি ইনফ্লুয়েঞ্জা রোগ হয়েছিল। ইনফ্লুয়েঞ্জার নাম শুনেছি? ইনফ্লুয়েঞ্জা রোগ। তো ইনফ্লুয়েঞ্জা রোগে প্রচুর লোক মারা যাচ্ছিল। প্রচুর লোক মারা যাচ্ছিল, সর্দি কাশি এরকম হচ্ছিল, জ্বর ফর হচ্ছিল, অনেক লোক মারা যাচ্ছিল। ইংল্যান্ডের ঘটনা, প্রায় 10 মিলিয়ন লোক মারা গেছিল। 10 মিলিয়ন, 10 মিলিয়ন কি ছিল, সরি 1 মিলিয়ন লোক মারা গেছিল। 1 মিলিয়ন লোক মারা গেছিল। কি হয়েছিল, কি রোগটা কি ধরা দিয়েছিল তখন? ইনফ্লুয়েঞ্জা। লোকে ভাবছিল এর থেকে কি করে রেহাই পাওয়া যায়। এখন যেমন এখনকার দিনে কোভিড কোভিড বা কোভ্যাক্সিন বা কোভিশিল্ড, ঠিক আছে, স্পুটনিক ভি, এরকম যে তোর কত রকমের ভ্যাকসিন বেরিয়েছিল, তখন তো এরকম ছিল না। 1892 সালে, মানে বুঝতে পারছি কত বছর আগেকার ঘটনা। তখন কোনো ভ্যাকসিন ট্যাকসিন কিছু বেরোয়নি, ঠিক আছে? লোকে খুব চিন্তিত ছিল কি করে এই রোগ থেকে রেহাই পাবো, ঠিক আছে? তখন তখন কি করে রোগ থেকে রেহাই পাবো, তখন সেরকম মেডিসিনও বেরোয়নি। তখন একটা কোম্পানি ছিল, কি বলতো, কি যেন বললাম, কোম্পানির নাম কার্বন, ঠিক আছে, কার্বলিক কোম্পানি। এই যে তখন কোম্পানির নাম কি ছিল? কার্বলিক স্মোক বল কোম্পানি। কোম্পানির নাম কার্বলিক স্মোক বল কোম্পানি। ওরা কি করেছিল, ওরা কি করেছিল, ওরা স্মোক বল তৈরি করেছিল। ওরা স্মোক বল মানে মেডিসিন ফ্যাক্টরি, ওরা মেডিসিন তৈরি করে স্মোক বল তৈরি করে, স্মোক বল, ঠিক আছে? এবং ওই স্মোক বলটা কিভাবে ইউজ করতে হবে ওটা বলেছিল। তো সবাই ভাবছিল বাহ, ভালো তো, খুব সুন্দর জিনিস তো এটা। এবার এবার ওরা কি করে, ওরা না একটা পেপারে অ্যাড দিয়েছিল, ভালো করে শুনি, পেপারে একদম বিশাল বড় করে একটা অ্যাড, এই অ্যাড,
এই একটা দেখতে এই একটা অ্যাড দিয়েছিল। কি বলেছিল? বলেছিল এই যে এইটা ইউজ করবে, এই মেডিসিনটা তোমরা ইউজ করবে এবং যেভাবে বলেছি ইউজ করবে সেভাবেই ইউজ করবে, অন্যভাবে ইউজ করলে হবে না, এইভাবেই ইউজ করবে। ইউজ করার পরও যদি কারোর ইনফ্লুয়েঞ্জা রোগ হয়, যদি রোগ হয়, ঠিক 100 ইউরো দেওয়া হবে। কি বলা হচ্ছে? তাকে 100 ইউরো দেবো, 100 ইউরো। 100 ইউরো মানে বুঝতে পারছেন? আর সেই সময় 100 ইউরো মানে বিশাল টাকা, অনেক দাম 100 ইউরো, ঠিক আছে? সেই সময় প্রচুর দাম। তো এই জিনিসটাই দেখ, এই ভদ্রমহিলা খুব, দেখ এই মেয়ে দেখতে পাচ্ছিস, এটা কে ছিল, এর নাম কি ছিল? এই মেয়েটার নাম ছিল হচ্ছে কার্লি, ঠিক আছে? কার্লি, সরি কার্লি না, কার্লাইন। এর নাম ছিল কার্লাইন। এই মেয়েটার নাম কার্লাইন, দেখতে পাচ্ছিস? খুব সুন্দর দেখতে একটা মেয়ে, কার্লাইন, ঠিক আছে? তো এর পেপারে একটা ওর নজরে পড়ে গেছিল। ও অনেকদিন ধরে চিনতে, সবাই চিনতে ছিল, ও চিন্তিত ছিল। ও যে কি করে থেকে রেহাই পাওয়া যায়, ও পেপারে একটা দেখলো। পেপারে একটা দেখলো, আমি পুরো সব ডিটেলসে লেখা আছে কিভাবে, যে কিভাবে কি করতে হবে। আর এটা কেমন দেখতে, এই মেডিসিনটা না একটা পাইপের মধ্যে থাকে। পাইপ, একটা ছোট্ট ছোট্ট পাইপের মধ্যে থাকে। ওই দেখবি তোর, দেখবি অনেকের নাকের মধ্যে মেডিসিন দিতে হবে, মেডিসিনটা তোর নাকের মধ্যে দিতে হবে, ঠিক আছে? নাকের মধ্যে দিতে হবে। তোর কি বলে দেখবি অনেকের, দেখবি সর্দি কাশি হলে যেমন তোর ইয়ে দেয়, ইনহেলার টাইপের দেয় না, তো ওরকম ভাবে দিতে হবে। এইভাবে দিতে হবে, যেইভাবে দিতে হবে সেইভাবেই দিয়েছে। ওর যেইভাবে দিতে হবে সেইভাবেই দিয়েছে। কি ওর দুর্ভাগ্য, ওর ইনফ্লুয়েঞ্জা হয়ে গেছে। ওর ইনফ্লুয়েঞ্জা হয়ে গেছে। বলেছিল ইনফ্লুয়েঞ্জা হবে না, ও তার জন্য নিয়েছিল, ওর ইনফ্লুয়েঞ্জা রোগটা তখন ধরা দিল। এবার ও কি করলো, তখন ও কি করলো, তখন স্যার ওকে তখন কেস করে, ও তো শরীর খারাপ, ও কেস করবে কি করে? ও তখন আগে সুস্থ করলো। একটা লোক মারা গেছে, লোক বেঁচে গেছে, সুস্থ করলো। ও সুস্থ হওয়ার পর কার্বলিক কোম্পানিতে জানালো, বলছে তোমরা বলেছিলে যে তোমাদের এই মেডিসিনটা ইউজ করলে ইনফ্লুয়েঞ্জা হবে না, কিন্তু আমার তো ইনফ্লুয়েঞ্জা হয়ে গেল, দাও 100 ইউরো দাও। বলছে না দেবো না। বলছে কেন দেবে না কেন? বলছে যে এই যে তুমি যে তুমি কি আমাদের জানিয়েছিলে যে তুমি আমাদের থেকে অফারটা অ্যাকসেপ্ট করেছিলে? জানিয়েছিলে? বলছে না জানাইনি। তখন ও তো খুব চিন্তিত, কি করবে, আমি তো ভেবেছিলাম $100 পাবো, আর $100 পেলাম না। ও সঙ্গে সঙ্গে চলে গেল কোথায়, হাইকোর্টে, মানে কোর্টে চলে গেল, তখন কোর্টে চলে গেল, কোর্টকে জানালো, পুরো ব্যাপারটা খুলে জানালো। তখন কোর্ট রায় দিল যে না, তুমি যে অফারটা দিয়েছিলে, কাকে রায় দিল? কার্বলিক কোম্পানিকে রায় দিল। বলছে তোমাকে কিন্তু ওকে ক্ষতিপূরণ দিতেই হবে। বলছে ও তো আমাদের জানায়নি অফার সম্পর্কে। বলছে না, তুমি যে অফারটা দিয়েছিলে সবার জন্য দিয়েছিলে, সবার জন্য দিয়েছিলে অফারটা। এটাই পর দিয়ে কেস ল চালু হয়ে গেল। সুন্দর কেস ল, হেবি সুন্দর কেস ল, হেবি সুন্দর কেস ল। গল্পটা বলতে তাহলে কি বললাম, এখানে কিছু লেখাই নেই, এখানে লিখেছে কার্লি বাজার কার্বলিক স্মোক বল কোম্পানি। তাহলে কি বলছে, এইরকম ক্ষেত্রে প্রস্তাবদাতাকে, প্রস্তাবদাতা মানে বুঝতে পারছিস তো? প্রস্তাবদাতা মানে কি, যে এই যে আমি যে অফার করলাম, তুই অফারটা, আমি যে তোকে অফার করলাম, ঠিক আছে, স্বীকৃতি জ্ঞাপন না করলেও, ঠিক আছে, প্রস্তাব স্বীকৃত হয়েছে বলে ধরা হবে, ঠিক আছে? তুই আমাকে না জানালেও, কারণ আমি তো অফারটা সবার জন্য করেছি, এই অফারটা অ্যাডভার্টাইজমেন্ট সবার জন্য করেছি। আর এখানে ব্যাপারটা কেন বললো, কোর্ট বলেছে কি, কোর্ট বলেছে দেখো, তুমি যদি শুধু অফার করতে, মানে তো অফারের সঙ্গে তুমি যে রিওয়ার্ডটাও ঘোষণা করেছো, রিওয়ার্ড ঘোষণা করেছো, যদি রিওয়ার্ড ঘোষণা করেছো, রিওয়ার্ড ঘোষণা শোনার পরেই তো এস দিতে হবে, এটাই বলেছে। খুব সুন্দর উদাহরণ কেস ল, ল করতে গেলে, ল কেস ল করলে খুব ব্যাপারটা সুন্দর বোঝা যায়। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট পড়ার আগে এই উদাহরণটা একটু বলে দিই, একটা উদাহরণ তোদের বইতে আছে। 4 নম্বর উদাহরণটা বলছে কি, এক বিধবা মহিলা, ঠিক আছে, তার ভাইটিকে, ঠিক আছে, তার সঙ্গে বসবাসের পরিবর্তে, ঠিক আছে, তার স্থাবর সম্পত্তি, ঠিক আছে, তার স্থাবর সম্পত্তি দেওয়ার প্রতিশ্রুতি দেয়, ঠিক আছে? ভাইটিও বিধবার বাসস্থানে বিধবার ইচ্ছা অনুযায়ী মৃত্যুকাল পর্যন্ত একসঙ্গে বসবাস করে। বিধবার মৃত্যুর পর ওই ভাইটি তার সম্পত্তি দাবি করে। কোর্ট রায় দেয় যে ভাইটি ওই সম্পত্তি পাওয়ার অধিকারী, ঠিক আছে? কারণ ভাইটি তার পিসিমার ইচ্ছা অনুযায়ী কাজ করেছে, অর্থাৎ ভাইটি আচরণের দ্বারা পিসিমার প্রস্তাবে স্বীকৃত হয়েছে। এটাও একটা কেস ল।
তাহলে গল্পটা বুঝতে পারিস নাকি? ব্যাপারটা দেখে নে ভালো করে। একজন উইডো মানে একজন বিধবা মহিলা, ঠিক আছে, তার ভাইটিকে জানিয়েছে যে তার সঙ্গে বসবাস করতে বলেছে। ঠিক আছে, এক বিধবা মহিলা তার ভাইটিকে বলেছে যে তুই আমার সঙ্গে বসবাস কর, থাক, তুই যে আমার সঙ্গে, ঠিক আছে, তার সঙ্গে বসবাসের পরিবার তার স্থাবর মানে তার যা স্থাবর সম্পত্তি আছে, মানে বলতো যে একজন বিধবা মহিলা, তার কেউ নেই, তার এক ভাইটি আছে, ঠিক আছে, তার ভাইটি বলে তুই আমার সঙ্গে বসবাস কর, আমার কিছু হয়ে গেলে আমার সমস্ত সম্পত্তি তোর। ভাইজি ও বিধবার বাসস্থানে বিধবার ইচ্ছা অনুযায়ী মানে বিধবার ইচ্ছা অনুযায়ী যতদিন বেঁচে ছিল তার সঙ্গে ছিল, ঠিক আছে, বিধবার মৃত্যুর পর ওই ভাইজি তার সম্পত্তি দাবি করে। কোর্ট রায় দেয় যে হ্যাঁ সম্পত্তি পেতে পারে। ও সম্পত্তি পেতে পারে, ঠিক আছে, কারণ ভাইজি তার পিসিমার ইচ্ছা অনুযায়ী কাজ করেছে, অর্থাৎ এখানে আচরণের দ্বারা পিসিমার প্রস্তাবে স্বীকৃতি দিয়েছে, আচরণের দ্বারা। তাহলে ব্যাপারগুলো বুঝেছি, টপিকটা কিন্তু খুব ধরে ধরে পড়তে হচ্ছে। 4 নম্বর পয়েন্ট, প্রস্তাবের স্বীকৃতি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে হওয়া আবশ্যক। অ্যাকসেপ্টেন্স মাস্ট বি গিভেন উইদিন আ রিজনেবল টাইম। যদি প্রস্তাব জ্ঞাপনের সময় যখন অফার দেওয়া হবে সময় তাতে স্বীকৃতি প্রদানের জন্য কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে, সেক্ষেত্রে ওই উল্লিখিত সময়ের পরে স্বীকৃতি প্রদান গ্রাহ্য হবে। এটা তো নর্মাল কথা, জানিস। তোকে একটা টাইম বলি, টাইমের মধ্যে তোকে জানাতে হবে, টাইমের পরে জানালে হবে না। যদি স্বীকৃতি প্রদানের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা প্রস্তাবে উল্লেখ না থাকে, তাহলে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে স্বীকৃতি প্রদান করা আবশ্যক। উদাহরণ কি বলেছে দেখ, বলছে ক জুন মাসের 8 তারিখে ফর কোম্পানি শেয়ার কেনার প্রস্তাব দিল। মানে ক মানে একটা পার্সন জুন মাসের 8 তারিখ ফর কোম্পানি শেয়ার কেনার প্রস্তাব দিল, অফার দিল, ঠিক আছে তো। খ এর কোম্পানির স্বীকৃতি প্রদানের চিঠি খর কাছে এলো কবে? নভেম্বর মাসের 23 তারিখ। শুধু এমনি স্বীকৃতি কোনো অ্যাকসেপ্টেন্স মানে এখানে অ্যাকসেপ্টেন্স হবেই না এখানে, ঠিক আছে। ক শেয়ার নিতে অস্বীকার করায়, ঠিক আছে, মামলা দায়ের হয়। মামলার রায় স্থির হলো যে ক শেয়ার কিনতে অস্বীকার করতে পারে, কারণ যুক্তিসঙ্গত সময়ের মধ্যে কর প্রস্তাব স্বীকৃতি হতে পারত, কিন্তু সেই সময় বুঝতে পারলি ব্যাপারটা? গল্প নরমাল, তুই এখানে শেয়ারের উদাহরণ না, তুই ফোনের উদাহরণটা দিলি না তো, ঠিক আছে। আমি তোকে বলেছি আমার ফোনটা তুই কিনবি কি কিনবি না আমাকে আগামী রোববারের মধ্যে জানাতে হবে। তুই রোববারের জায়গায় ঠিক তার রোববার পর সোমবার গেছে মঙ্গলবার জানাবি, আমি তো বিক্রি করবো না। তুই কোর্টে আমার বিরুদ্ধে কেস করতে পারিস, কোর্টে কেসে রায় তোর বিরুদ্ধে যাবে না, রায় তোর তোর বিরুদ্ধে যাবে, আমার পক্ষে আসবে, এটাই বলতে চেয়েছিলাম। তোদের বইতে উদাহরণ কি বলছি, কেশব তার বাড়ি একটা পুরনো আলমারি বিক্রির জন্য সুভাষের কাছে প্রস্তাব দিল। প্রস্তাবে উল্লেখ ছিল লিখিত চিঠির মাধ্যমে স্বীকৃতি প্রদান করতে হবে, কিন্তু সুভাষ টেলিফোনের মাধ্যমে স্বীকৃতি দিল, ঠিক আছে। আহ এরকম স্বীকৃতি বৈধ নয়। এই পয়েন্টটা আগেই বলেছি, এখানে কি বলছে, প্রস্তাব প্রস্তাব প্রদানের আগে স্বীকৃতি প্রদান সম্ভব নয়। আচ্ছা, এটা উল্লিখিত হয়েছিল আগে বলছি, এর উদাহরণটা আমি একটু বলে দিচ্ছি, যে এটা এই যেটা বললাম না, প্রস্তাব প্রদানের আগে স্বীকৃতি এই প্রদান সম্ভব নয়। ও আচ্ছা, যুক্তিসঙ্গত সময় হলো, এবার বলুন প্রস্তাব প্রদানের আগে স্বীকৃতি প্রদান সম্ভব নয়। এর উদাহরণটা দেখি, বলে দিচ্ছি। প্রস্তাব প্রদানের আগে 5 নম্বরের উদাহরণটা বলছি। প্রস্তাব প্রদান মানে অ্যাকসেপ্টেন্স ক্যান নট প্রিসিড অ্যান অফার, ঠিক আছে। প্রস্তাবটা প্রদানের আগে স্বীকৃতি প্রদান সম্ভব নয়, মানে অফারই দেওয়া হয়নি, অফারের আগে অ্যাকসেপ্টেন্স হতে পারে। উদাহরণ কি বলছে, 2023 সালের এপ্রিল মাসে সচিন টেন্ডুলকার, ঠিক আছে, তার বাড়িটা বিক্রি করার প্রস্তাব দিল, ঠিক আছে। 2023 সালের এপ্রিল মাসে টেন্ডুলকার তার বাড়িটা বিক্রি করার প্রস্তাব দিল। তাহলে গাঙ্গুলি মানে আমাদের গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি, ঠিক আছে, 2022 সালের ডিসেম্বর মাসে ওই বাড়িটি কেনার জন্য স্বীকৃতি দিতে পারবে না। তো নর্মাল কথা, তো নর্মালি কথা, তো এটা বলেছে। তো বলছে কি এখানে, আবার কোম্পানি এমন একজন ব্যক্তিকে কিছু শেয়ার দিতে সম্মত হলো যে শেয়ার কেনার জন্য কোনো আবেদন করেনি। আবার এই শেয়ার আবন্টনের কথা, আবন্টন মানে যখন তুই পড়বি পরবর্তী ক্লাসে উঠবি, মানে ধর ক্লাস 12 এ উঠবি, তখন শেয়ার আবন্টন জানতো, শেয়ার অ্যালটমেন্ট, ঠিক আছে। আবন্টনের কথা সে জানতো না, কিন্তু পরবর্তীকালে সে শেয়ার ক্রয়ের জন্য আবেদন করে, কিন্তু আবেদনের আগেই কোম্পানি যে শেয়ার বন্টন করেছিল তা বৈধ নয়, ইনভ্যালিড। এই উদাহরণ হচ্ছে, এই উদাহরণটা অনেক বেস্ট উদাহরণ আছে, এটা বেশি মনে রাখতে পারে। কোন উদাহরণটা বলতে পারলি? কোন উদাহরণটা বললাম বল? ওই টেন্ডুলকার আর গাঙ্গুলি, খুব ভালো উদাহরণ আছে, টেন্ডুলকার আর গাঙ্গুলি। মানে তুই এই উদাহরণ করবি পায়েল আর কোয়েল, খুব সুন্দর উদাহরণ হয়ে যাবে।
নম্বর কি বলেছে, যার বা যাদের কাছে প্রস্তাব করা হয়েছে একমাত্র সে বা তারাই স্বীকৃতি দেওয়ার অধিকারী। যার কাছে প্রস্তাবটা করা হয়েছে, যাদের অফার দেয় সেই স্বীকৃতি দেবে, বা যাদের কাছে অফারটা দেয় তারাই কিন্তু অফারটা অ্যাকসেপ্ট করবে। এখানে বলেছে, কি বলেছে এখানে, বলছে বাতাসবাবুকে তার বাড়ি বিক্রি করার প্রস্তাব দিল। ঠিক আছে, বাতাসবাবুর পরিবর্তে তার ছেলে অনিমেষ প্রস্তাবের স্বীকৃতি জানানো। এটা তো হবে না, ছেলে জানালে হবে না। ল বলছে কি যারটা সেই, ল তো আত্মীয় পরিজন বোঝে না। ঠিক আছে তো, 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর, প্রস্তাবে উল্লিখিত সময় অতিবাহিত হওয়ার আগেই, ঠিক আছে, প্রস্তাব প্রত্যাহার হওয়ার আগে স্বীকৃতি প্রদান আবশ্যক। অ্যাকসেপ্টেন্স মাস্ট বি গিভেন বিফোর দ্য অফার ল্যাপস অর বিফোর দ্য অফার ইজ উইথড্র। তো আগেই বললাম, অফারটা ল্যাপস হওয়ার আগে বা অফারটা তুলে নেওয়ার আগে তো কিন্তু স্বীকৃতি জানাতে হবে। দেখা গেল অফারটা ল্যাপস হয়ে গেছে, তারপরে কিন্তু স্বীকৃতি জানিয়েছিস, হবে না। অফারটা তুলে নিয়েছে তারপরে স্বীকৃতি জানিস, হবে না। মৌনতা, মৌনতা মানে কি, চুপচাপ, বুঝছো। মৌনতা স্বীকৃতির লক্ষণ বলে বিবেচিত হয় না। অ্যাকসেপ্টেন্স ক্যান নট বি ইমপ্লাইড ফ্রম সাইলেন্স। ঠিক আছে, সাইলেন্স থাকলে কিন্তু ওটা স্বীকৃতি হয় না। উদাহরণ দেখ ভালো বলতে পারবি। খকে চিঠি লিখে জানালো যে আমি তোমার কাছে আমার গাড়িটা 10,000 টাকায় বিক্রি করতে রাজি। যদি তোমার কাছ থেকে 7 দিনের মধ্যে কোনো উত্তর না পায়, তবে আমি ধরে নেব যে তুমি আমার প্রস্তাব গ্রহণ করেছো। কোনো রেসপন্স করলো না, এক্ষেত্রে ক এবং খর মধ্যে কোনো চুক্তি হয়নি, কারণ কর প্রস্তাব সম্পর্কে খ সাইলেন্ট ছিল। তো এটাকে স্বীকৃতি বলা হবে না, আগে এই উদাহরণটা আগেও বলেছে। তো এখানে এটাই বলেছে মৌনতা স্বীকৃতির লক্ষণ বলে বিবেচিত হয় না। তাহলে সুন্দর করে সবকটা পয়েন্ট পড়িয়ে দিলাম, স্বীকৃতির নিয়মগুলো পুরো সবকটা পড়িয়ে দিলাম। ঠিক আছে, তোর পরীক্ষায় এমসিকিউতে কেমন দিতে পারে, এরকম দিতেই পারে, কয়েকটা উদাহরণ তুলে দিতেই পারে, আছে নিশ্চয়ই উদাহরণ তুলে দিতে পারে। এবং এর নিয়ম কানুন গুলো তোকে পড়তে হবে। এই সাবজেক্টটা খুব মানে, এই সাবজেক্টকে তুই ভালোবাসলে এই সাবজেক্ট তোকে অনেক কিছু দেবে। ঠিক আছে, পরীক্ষার আগে 2-3 বার রিডিং মারলে কিছু শিখতে পারবি না সাবজেক্ট সম্পর্কে। ঠিক আছে তো, তোকে কিন্তু পয়েন্ট গুলো পড়তে হবে। আর যদি ভাষা কঠিন লাগে লিখে লিখে পড়িস, উদাহরণ পড়ে পড়ে পড়িস। এই সাবজেক্টের আমি যেটা দেখছিলাম, ইংলিশটা খুব ইজি, খুব ইজি। ইংলিশ পড়াটা হেভি ইজি, মানে একবার রিড করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার পড়বো কি, প্রস্তাব এবং স্বীকৃতি জ্ঞাপন। প্রস্তাব এবং স্বীকৃতি জ্ঞাপনের পদ্ধতিটা পড়াবো। হ্যাঁ, প্রস্তাব ও স্বীকৃতি জ্ঞাপনের পদ্ধতি। দেখ তোর বইতে আছে প্রস্তাব ও স্বীকৃতি জ্ঞাপনের পদ্ধতি, দেখ এটা পড়া, এই কোশ্চেন। মেথড অফ কমিউনিকেশন মানে কি ভাবে তুই, বলছে প্রস্তাব ও স্বীকৃতি জ্ঞাপনের পদ্ধতি, বলছে প্রস্তাব এবং স্বীকৃতি জানানোর জন্য কাজটি কথার মাধ্যমে, লিখিতভাবে বা আচরণের মাধ্যমে সম্পন্ন করা যায়। ঠিক আছে, মানে আমি যে তোকে অফার দেব সেটা কথার মাধ্যমে, মানে কি হতে পারে, কথা ওয়ার্ড মানে ওরাল হতে পারে, রিটেন হতে পারে, বা বাই কন্ডাক্ট আচরণের মাধ্যমে হতে পারে। ঠিক আছে, চুক্তি আইনে 3 নম্বর 4 নম্বর ধারায় প্রস্তাব জ্ঞাপন ও স্বীকৃতি জ্ঞাপনের নিয়মাবলী বলা আছে। দেখ প্রস্তাব জ্ঞাপন, কি করে প্রস্তাবটা জ্ঞাপন করা হবে সেটা আমি তোকে বললাম। প্রস্তাবটা অর্থাৎ আমি তোকে প্রস্তাবটা কি করে জানাবো, অফারটা কি করে জানাবো, তারপর তুই অফারটা কি হবে তুই অ্যাকসেপ্ট করবি, এটি বলে কমিউনিকেশন অফ অফার আর কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স। উদাহরণ পড়বি, বারবার বলছি উদাহরণ পড়বি তাহলে ক্লিয়ার হবে। প্রথম উদাহরণ দেখ, মনে থাকে উদাহরণ পড়লে, ক তার বাড়িটা একটা নির্দিষ্ট পরিমাণ টাকায় বিক্রি করার প্রস্তাব একটি চিঠির মাধ্যমে খর কাছে পাঠালো। চিঠিটি 12 জুলাই তারিখে দেওয়া হলো এবং সেটি খর কাছে 15 জুলাই পৌঁছলো। এক্ষেত্রে প্রস্তাব জ্ঞাপন সম্পন্ন হলো যখন খ ওই চিঠিটি ডাক মারফত পেল, অর্থাৎ 15 জুলাই প্রস্তাব জ্ঞাপন সম্পন্ন হলো। তাহলে উদাহরণটা কি বুঝতে পারলি, উদাহরণ থেকে কি বেরোলো, ক একটা পার্সন আছে, একটা পার্সন যার নাম হচ্ছে তার কাছে তার একটা বাড়ি আছে। ঠিক আছে, তার বাড়িটা একটা নির্দিষ্ট টাকায়, একটা লিমিট রেখেছে, আমি এত টাকায় 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকায় বিক্রি করার প্রস্তাব চিঠির মাধ্যমে লিখলো। চিঠির মাধ্যমে লিখে কার কাছে জানালো, খকে পাঠালো। তার মানে আমার একটা বাড়ি আছে, আমি বাড়িটা বিক্রি করবো, ধর আমার একটা বন্ধুকে বিক্রি করবো। ঠিক আছে, আমি চিঠির মাধ্যমে লিখে এবং কত দামে বিক্রি করবো সেটা লিখে যাবো।
এবং চিঠিটা লিখে, আবার চিঠি লিখে যেতে তো অনেক টাইম লাগে, তাই তো? চিঠিটা লিখে 12ই জুলাই আমি পাঠালাম, মানে পোস্ট অফিসে পাঠালাম। এবার ওই বন্ধুর কাছে পৌঁছলো কোথায়? 15ই জুলাই পৌঁছলো। ঠিক আছে? এক্ষেত্রে প্রস্তাব জ্ঞাপন সম্পূর্ণ হলো। মানে প্রস্তাবটা মানে অফারটা পুরো সম্পূর্ণ হয়েছে। অফার সম্পূর্ণ হয়েছে। যখন ওই চিঠিটি পেল। তাহলে অফার কখন সম্পূর্ণ হয়েছে? অফার কিন্তু 12 তারিখ না, 15 তারিখ অফার সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ 15ই জুলাই প্রস্তাবটা জ্ঞাপন সম্পন্ন হলো। মানে প্রস্তাব ওর কাছে গেল। হলো তো? এবার দেখ, এটা হচ্ছে প্রস্তাব জ্ঞাপন হলো। তাহলে প্রস্তাব জ্ঞাপনের উদাহরণ বলতে পারি? প্রস্তাব জ্ঞাপন জিনিসটা কি? স্বীকৃতি জ্ঞাপন কি হবে? তোর কাছে পৌঁছলো কবে? মনে কর না বন্ধুর কাছে পৌঁছলো কবে? 15ই জুলাই। এইবার তুই 15ই জুলাই পেলি, তারপর তো তুই আবার চিঠি লিখে আবার আমাকে পাঠাবি। ঠিক আছে তো? সেটা তো একটা নির্দিষ্ট তারিখ হয়েছে। সাপোজ ধর 19শে জুলাই মানে। তাহলে 19শে জুলাই হলো স্বীকৃতি জ্ঞাপন সম্ভব হয়েছে। স্বীকৃতি জ্ঞাপনের উদাহরণ কি বলেছে? ওই যে আগের উদাহরণে ফ কর প্রস্তাবটি গ্রহণ করলো এবং সেই স্বীকৃতির সংবাদ জানিয়ে একটি চিঠি 16ই জুলাই তারিখে ডাকে দিল। মানে ও চিঠিটা লিখলো, বললো হ্যাঁ আমি রাজি। 16 তারিখে চিঠিটা লিখলো, লিখে পোস্ট অফিসে পাঠালো। এবার পোস্ট অফিস আবার আমার কাছে নিয়ে আসতে লাগলো কত? 19শে জুলাই। তাহলে কর ক্ষেত্রে স্বীকৃতি জ্ঞাপন সম্পন্ন হলো কবে? স্বীকৃতি জ্ঞাপন সম্পন্ন হলো 16ই জুলাই তারিখে। কারণ ওই দিনই স্বীকৃতির সংবাদ প্রস্তাবকের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে। আর খর ক্ষেত্রে স্বীকৃতি জ্ঞাপন সম্পন্ন হলো কবে? 19শে জুলাই, যেটা শীতে গোচরে এলো। ঠিক আছে? মানে দুটো জিনিস বুঝতে পারলি? একটা ক আর খর ব্যাপারটা বুঝতে পারলি? কর কাছে কর কাছে স্বীকৃতি জ্ঞাপন কবে সম্ভব হলো? 16 তারিখ। আর খর কাছে কবে হলো? 19শে জুলাই। এই সুন্দর কথা দিয়ে। এবার স্বীকৃতি জ্ঞাপন কি হয়? অ্যাজ এগেইনস্ট দ্য অফারার, অ্যাজ এগেইনস্ট দ্য অ্যাকসেপ্টার। প্রস্তাবকারীর ক্ষেত্রে আর প্রস্তাব গ্রহীতার ক্ষেত্রে। প্রস্তাবকারী যে প্রস্তাব করছে, যে অফার দিচ্ছে। প্রস্তাব গ্রহীতা, ঠিক আছে, স্বীকৃতির সংবাদ প্রস্তাবকারীর উদ্দেশ্যে প্রেরণের সঙ্গে সঙ্গে প্রস্তাবকারীর ক্ষেত্রে স্বীকৃতি জ্ঞাপন সম্পূর্ণ। অন্যভাবে বলা যায় যে স্বীকৃতি জ্ঞাপনের সংবাদ প্রস্তাব গ্রহীতার হাতছাড়া হওয়ার সঙ্গে সঙ্গে প্রস্তাব নিয়ন্ত্রণ বাইরে চলে যাওয়া মাত্রই প্রস্তাবকারীর ক্ষেত্রে স্বীকৃতি জ্ঞাপন সম্পন্ন হয়। এবার রিডিং মাইন্ড নিবি, দেখে নিবি। এই বলে দিয়েছি। এই হচ্ছে স্বীকৃতি জ্ঞাপনের ক্ষেত্রে কয়েকটি বিশেষ পরিস্থিতি। প্রস্তাবকারী, এখানে বলছে প্রস্তাবকারী স্বীকৃতির জন্য কোনো বিশেষ পদ্ধতি যদি নির্দেশ না করে, তবে স্বীকৃতি ডাকযোগে প্রেরণ করা যেতে পারে। কয়েকটা কথা মাথায় রাখবি। প্রস্তাবকারী, আমি যে তোকে অফারটা দিয়েছি, তোকে তো অফারটা অ্যাকসেপ্ট করতে হবে। এবার কিসের মাধ্যমে তুই এটা পাঠাবি? ঠিক আছে? কোনো যদি পদ্ধতি উল্লেখ না থাকে, সেক্ষেত্রে তুই ডাকযোগে পাঠাতে পারিস। এই স্বীকৃতি ডাকযোগে দেওয়া মাত্রই কিন্তু প্রস্তাবকের পক্ষে স্বীকৃতি দান পর্ব সম্পন্ন হয়। চিঠিটি প্রস্তাবকের হস্তগত নাও হয় বা অন্য কোনো কারণ নষ্ট হয় বা হারিয়ে যায়, তাহলেও কিন্তু তাকে উপযোগ্য স্বীকৃতি বলে বিবেচনা করা হয় এবং চুক্তির সৃষ্টি। এক্ষেত্রে চিঠিতে প্রাপকের নাম, ঠিকানা শুদ্ধভাবে লেখা দরকার এবং উপযুক্ত ডাক মাশুল সহ তার ডাকে দেওয়া বাধ্যতামূলক। কিন্তু চিঠিটি ডাকে দেওয়ার জন্য অন্য কোনো ব্যক্তির কাছে দিলে তা অবশ্যই স্বীকৃতির পক্ষে যথেষ্ট নয়। ২ নম্বর পয়েন্ট, যদি ডাকঘরে পিওন, ঠিক আছে, স্বীকৃতি চিঠি প্রাপকের কাছে পেশ করে এবং প্রাপক তা নিতে অস্বীকার করে, সেক্ষেত্রেও কিন্তু তা বৈধ স্বীকৃতি বলে বিবেচিত হবে। মানে ডাকঘরের পিওন স্বীকৃতির চিঠি প্রাপকের কাছে পেশ করে এবং প্রাপক যদি সেটা নিতে অস্বীকার করে, ঠিক আছে, সেক্ষেত্রে বৈধ স্বীকৃতি বলে বিবেচিত হবে। কারণ এই ক্ষেত্রে ধরে নেওয়া হবে যে প্রাপক ওই চিঠির বিষয়বস্তু সম্পর্কে অবহিত আছে। অ্যান্ড লাস্ট পয়েন্ট, আধুনিক কালে প্রস্তাব এবং চিঠি টেলিফোনের মাধ্যমে প্রেরিত হয়। এই ক্ষেত্রে বিশেষভাবে মনে রাখা প্রয়োজন, টেলিফোনে যে কথা বলা হলো তা যেন পরিষ্কারভাবে বোধগম্য হয় এবং শোনা যায়। উদাহরণে চলে যায়। বলছে খর কাছে একটা অফার দিল। খ সেই অফারের স্বীকৃতি টেলিফোনের মাধ্যমে
ককে জানানোর সময় একটি বিমান যাওয়ায় মানে প্লেন চলে যাচ্ছে, শব্দের ফলে ক শুনতে পেল না। সেই মুহূর্তে কিন্তু ক এবং খর মধ্যে কোনো চুক্তি সৃষ্টি হলো না। বিমানটি চলে যাওয়ার পর যখন ক সঠিকভাবে খর কথা শুনতে পেল এবং তার সম্মতি জ্ঞাপন করলো, তখনই তাদের মধ্যে চুক্তি সৃষ্টি হলো। পরবর্তীকালে এই ভগবান দাস কেডিয়া এবং বনাম গিরিধারী লাল মামলার মাননীয় সুপ্রিম কোর্ট এই নীতির বিশদ ব্যাখ্যা করেছে। এগুলো দিয়ে যে করে নিবি, ডাকযোগে স্বীকৃতি দেওয়া যায়, ডাকযোগ। ডাক মানে যেটা বললাম, পোস্ট অফিস মানে স্বীকৃতি দেওয়া যায়। ঠিক আছে, এটা বললাম, এটা বলে দিলাম। তারপর টেলিফোনের মাধ্যমে স্বীকৃতি দেওয়া যায়, টেলিফোনের মাধ্যমে। এটাও বললাম, টেলিফোনের মাধ্যমে উদাহরণটা বললাম, এই উদাহরণটি টেলিফোনের মাধ্যমে যেটা সেটা এই উদাহরণটা দেওয়া আছে, ঠিক আছে। আর টেলিপ্রিন্টার ও টেলিক্সের মাধ্যমে, টেলিপ্রিন্টার ও টেলিক্সের মাধ্যমেও কিন্তু তোর অফার অ্যাকসেপ্টেন্স হতে পারে। তারপর প্রস্তাব প্রত্যাহার। তারপর কি প্রস্তাব প্রত্যাহার, রেভোকেশন অফ অফার। রেভোকেশন মানে রেভোকেশন মানে রেভোকেশন মানে কি? দেখ, রেভোকেশন মানে বুঝতে পারছিস? রেভোকেশন মানে কি লিখেছে? প্রত্যাহার, রদ, বাতিল। রেভোকেশন মানে বাংলায় কি বললাম? প্রত্যাহার, বাতিল, ঠিক আছে তো? তারপরে হচ্ছে তো রদ বলতে পারিস। ভারতীয় চুক্তি আইন 6 নম্বর ধারাতে এমন কতগুলি বিশেষ ব্যবস্থার উল্লেখ করা আছে যেগুলি উপস্থিত থাকলে প্রস্তাব বাতিল হতে পারে। যেমন চুক্তি আইনের 5 নম্বর ধারায় বলা হয়েছে যে কখন বা কোন সময় কিভাবে প্রস্তাব প্রত্যাহার করা যায়। প্রস্তাব প্রত্যাহারের সময়, প্রস্তাব প্রত্যাহারের সময় কখন প্রস্তাব প্রত্যাহার করা যায় এটা সম্পর্কে বলা আছে। ঠিক আছে, উদাহরণ দেখ। আচ্ছা, পয়েন্টগুলো কি কি আছে? প্রস্তাব মানে বলেছে কি প্রস্তাব প্রত্যাহার, কিভাবে প্রস্তাব প্রত্যাহার করা যায় বা কখন প্রস্তাব প্রত্যাহার করা যায়। একটা হচ্ছে প্রস্তাব প্রত্যাহারের সময় হবে, একটা প্রস্তাব প্রত্যাহারের উপায় হবে। ঠিক আছে, ব্যাস। তাহলে কি হবে? একটা সময়, একটা উপায়, একটা সময়, একটা উপায়। একটা প্রস্তাব প্রত্যাহারের সময়, একটা প্রস্তাব প্রত্যাহারের উপায়। আর প্রস্তাব প্রত্যাহারের সময়টা কি বলছে? উদাহরণ বলি, হ্যাঁ, উদাহরণ বলছি। প্রস্তাব প্রত্যাহারের সময় বলবো আর উপায় বলবো। সময়ের উদাহরণটা বলছি। টাইম অফ রেভোকেশন মানে কোন সময় তুই রেভোকেশনটা করবি, কোন সময় তুই অফারটা তোর রেভোকেশন করবি, কোন সময় তুই অফারটা তোর বাতিল করে দিবি। ঠিক আছে, বলছি উদাহরণ। ক, ডাকযোগে মানে পোস্ট অফিসের মাধ্যমে, পোস্ট বাই পোস্ট যেটাকে বলে ডাকযোগ, ডাকযোগে চিঠির মাধ্যমে তার বাড়িটি বিক্রি করার জন্য খকে প্রস্তাব দিল। তার মানে ক তার বাড়িটা বিক্রি করার প্রস্তাব খকে দিল। কিভাবে প্রস্তাবটা দিল? ডাকযোগে চিঠির মাধ্যমে, ডাকযোগে চিঠির মাধ্যমে। মাসের 1 তারিখে চিঠিটি ডাকে দেওয়া হলো। খ, প্রস্তাবের স্বীকৃতি জানিয়ে ওই মাসের 4 তারিখে একটি চিঠি ডাকে দিল। তার মানে কি বললাম? মাসের 1 তারিখে চিঠিটা ডাকে দেওয়া হলো, পোস্ট অফিসে দেওয়া হলো। ঠিক আছে। খ, প্রস্তাবটা স্বীকৃতি জানিয়ে ওই মাসের 4 তারিখে একটি চিঠি ডাকে দিল। সেই চিঠি কর কাছে হস্তগত হলো ওই মাসের 6 তারিখে। তাহলে কি বলতে পারি? আমি 1 তারিখে পোস্ট অফিসে দিলাম, ঠিক আছে। তুই তুই কি করেছিস? তুই ওই মাসের 4 তারিখে আবার তুই দেখলি, পড়লি, লিখে তুই 4 তারিখে চিঠিটা লিখে তুই আবার পোস্ট অফিসে দিলি। সেই চিঠি আবার আমার কাছে আসলো কবে? 6 তারিখে। মানে আমি 1 তারিখ পোস্ট অফিসে দিলাম, তোর কাছে চিঠিটা পৌঁছলো। তুই আবার 4 তারিখে চিঠিটা পোস্ট অফিসে দিয়ে দিলি। আমার কাছে ফাইনালি এসে পৌঁছলো কবে? চিঠিটা 6 তারিখে এসে পৌঁছলো। এক্ষেত্রে খর খ তার স্বীকৃতির চিঠি ডাকে ফেলার আগে পর্যন্ত যে কোনো সময় ক তার প্রস্তাবটি প্রত্যাহার করতে পারে। অর্থাৎ 4 তারিখের আগে পর্যন্ত যে কোনো সময় ক তার প্রস্তাব প্রত্যাহার করতে পারে। এটা বলছে সময়। অর্থাৎ চুক্তি আইনের 5 নম্বর ধারায় বলা আছে কি, যে কোনো প্রস্তাবের স্বীকৃতি প্রস্তাবকারীর ক্ষেত্রে সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত প্রস্তাবটি প্রত্যাহত হতে পারে, কিন্তু তারপরে আর প্রত্যাহার করা সম্ভব নয়। তোদের বইয়ে উদাহরণ কি দিয়েছে? অলোক তার গাড়িটি বিক্রি করার জন্য বিপ্লবের কাছে ডাক মারফত মানে বলেই দিচ্ছি, পোস্ট অফিস চিঠির মাধ্যমে জানুয়ারি মাসের 5 তারিখে একটা প্রস্তাব পাঠালো। তার মানে অলোক, তার কাছে একটা গাড়ি আছে, তার গাড়িটা তার বন্ধু বিপ্লবকে বিক্রি করতে চায় এবং সেটা চিঠির মাধ্যমে, ডাকযোগে
জানালো, চিঠির মাধ্যমে ডাকযোগে জানালো। তাহলে চিঠির মাধ্যমে ডাকযোগে জানাতে গেলে কি হবে? চিঠিটা পোস্ট অফিসে পাঠাতে হবে। তো পোস্ট অফিসে কবে পাঠিয়েছে? 5 তারিখে পাঠিয়েছে। বিপ্লব জানুয়ারি মাসের 10 তারিখে তাহলে 5 তারিখে পাঠালাম, তারপর তো ও তো পাবে চিঠিটা, বিপ্লব চিঠিটা পাবে। বিপ্লব চিঠি পাওয়ার পর 10 তারিখে ও স্বীকৃতি জানালো, হ্যাঁ আমি কিনতে চাই, করে ও আবার চিঠিটাকে পাঠালো, মানে পোস্ট অফিসে পাঠালো। এবার পোস্ট অফিস থেকে আবার আমার কাছে এসে পৌঁছবে। সেই চিঠিটা অলোকের কাছে এসে পৌঁছলো কবে? 15 তারিখ। অলোকের কাছে এসে পৌঁছলো 15 তারিখ। এক্ষেত্রে বিপ্লব তার স্বীকৃতির চিঠিটি ডাকে ফেলার আগে পর্যন্ত যে কোনো সময় অলোক তার প্রস্তাবটি প্রত্যাহার করতে পারে। তার মানে বুঝতে পারলি, 10 তারিখের আগে যে কোনো সময় প্রস্তাব প্রত্যাহার করা যেতে পারে, পরে আর প্রত্যাহার করা যেতে পারে। তাহলে মানে ধর আজকে আমার কাছে একটা গাড়ি আছে, আমার গাড়িটা ধর বাইরে কোনো একটা বন্ধু থাকে, ধর সাপোজ ধর বোম্বেতে কোনো বন্ধু থাকে, ওকে আমি বিক্রি করতে চাই। তাহলে আমি আজকে অফার দিলাম, আজকে কত তারিখ? ধর আজকে 16 তারিখ, আজকে আমি একটা অফার দিলাম। অফারটা একটা চিঠির মাধ্যমে লিখে পোস্ট অফিসে পাঠাবো। ঠিক আছে? ওর কাছে পৌঁছলো কবে? 20 তারিখ। ঠিক আছে? ও আবার চিঠিটা লিখে ও ধর 22 তারিখ ফেললো। তাহলে 22 তারিখের আগে কিন্তু আমাকে অফারটা ক্যান্সেল করতে হবে। 22 তারিখের আগে মানে ওর পোস্ট অফিসে ফেলার আগে ক্যান্সেল করবে, এটা বলেছে। তাহলে এটাই লেখা আছে। তো প্রস্তাব প্রত্যাহারের উপায়, মোড অফ রিভোকেশন অফ অ্যান অফার। ঠিক আছে? তাহলে কি করে তুই প্রত্যাহার করতে পারিস? তুই প্রস্তাবটা কি করে প্রত্যাহার করতে পারিস? বিজ্ঞপ্তির মাধ্যমে, নোটিশের মাধ্যমে প্রস্তাব প্রত্যাহার করতে, নোটিশের মাধ্যমে। আর কি? বাই ল্যাপস অফ টাইম, সময়টা যদি উত্তীর্ণ হয়ে যায় তাহলে তুই প্রস্তাবটা প্রত্যাহার করতে পারিস। তারপর স্বীকৃতির পূর্ব শর্ত, আমি বলবো ডিটেলস গুলো বলবো। স্বীকৃতির পূর্ব শর্ত প্রস্তাব গ্রহীতা পালন না করলে, মানে আগে থেকে যে শর্ত দেওয়া ছিল, অফারে যে শর্ত দেওয়া ছিল, ঠিক আছে, প্রস্তাব গ্রহীতা যদি পালন না করে। মৃত বা উন্মাদ হলে, ঠিক আছে, মৃত বা উন্মাদ, ডেথ বা উন্মাদ হয়ে পাগল হয়ে গেলে, আর প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে, প্রস্তাব প্রত্যাখ্যাত হলে। তো সবকটা উদাহরণ এক একটা করে বলি। সময় উত্তীর্ণ হলে, ধর প্রস্তাবকারী মানে যে প্রস্তাব দিচ্ছে, যে অফার দিচ্ছে, যদি তার প্রস্তাবে স্বীকৃতির সময় নির্দিষ্ট করে দেয়, তাহলে ধর আমি তোকে বললাম আগামী রোববারের মধ্যে তোকে জানাতে হবে আমার ফোন কিনবি কি কিনবি না। রোববার চলে গেছে, তাহলে প্রস্তাব প্রত্যাহার হয়ে যাবে। ঠিক আছে? তারপর হচ্ছে স্বীকৃতির প্রস্তাব গ্রহীতা পালন না করলে, স্বীকৃতি প্রদানের কোনো পূর্বশর্ত প্রস্তাব গ্রহীতা কর্তৃক পালিত না হলে প্রস্তাব প্রত্যাখ্যাত হয়। ঠিক আছে? আমি যদি কোনো শর্ত দিই, সেই শর্ত যদি তুই ফুলফিল না করিস, তাহলে কিন্তু প্রস্তাবটা প্রত্যাখ্যাত হয়ে যায়। মৃত বা উন্মাদ হলে, স্বীকৃতির আগে আমি যাকে অফার দিলাম সেই অফারটা অ্যাকসেপ্ট করবো, অ্যাকসেপ্টের আগে যদি প্রস্তাব গ্রহীতার গোচরে সংবাদ আসে যে প্রস্তাবকারী মারা গেছে, পাগল হয়ে গেছে, তাহলে প্রস্তাব বাতিল হয়ে যায়। তো ধর একটা পার্সন এ বি কে কোনো প্রস্তাব দিল, অফার দিল, এবার অফারটা তো অ্যাকসেপ্ট করবে। ও অ্যাকসেপ্ট করার আগেও জানতে পারলো যে অফারটা দিয়ে সে পাগল হয়ে গেছে, তাহলে প্রস্তাব বাতিল হয়ে গেছে, মারা গেছে, প্রস্তাব বাতিল হয়ে যাবে। প্রস্তাব প্রত্যাখ্যাত করা হলে, অফার একবার প্রত্যাখ্যান করা হলে, ঠিক আছে, তা বাতিল হয়ে যায়। অর্থাৎ একবার প্রত্যাখ্যান করলে পরে সেই প্রস্তাবে স্বীকৃতি দেওয়া যায় না। ক তার সম্পত্তি খকে এই শর্তে বিক্রি করতে রাজি হলো যে খ একটি নির্দিষ্ট দিনের মধ্যে টাকা প্রদান করবে। ঠিক আছে? কিন্তু খ সেই দিনের মধ্যে টাকা প্রদান করতে না পারলে প্রস্তাব করতে হবে। বুঝতে পারলি তো? ধর আমি তোকে ফোন বিক্রি করবো বলে কথা বলেছিলাম, ঠিক আছে, এবং তুই বলেছিলি যে এই দিনের মধ্যে টাকা দেবে, তো ওই দিনে টাকা দিতে না পারলে প্রস্তাবটা বাতিল হয়ে যাবে। ঠিক আছে? এই ছিল কোশ্চেন। এবার বলবো কি স্বীকৃতি প্রত্যাহার। ব্যাস, তাহলেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে। ব্যাস, স্বীকৃতি প্রত্যাহার। স্বীকৃতি কিভাবে প্রত্যাহার করে? 2 লাইনে লেখা স্বীকৃতি কিভাবে প্রত্যাহার করে। স্বীকৃতি প্রত্যাহার, রিভোকেশন অফ অ্যাকসেপ্টেন্স। উদাহরণ, ক তার সম্পত্তি বিক্রির জন্য খর কাছে ডাকযোগে চিঠির মাধ্যমে প্রস্তাব দিল। বলছে বলছে কি, ক তার সম্পত্তি বিক্রির জন্য খর কাছে ডাকযোগে চিঠির মাধ্যমে প্রস্তাব দিল। খ চিঠি মারফত সেই প্রস্তাবে তার স্বীকৃতি জানানো। খ চিঠি মারফত সেই প্রস্তাবে তার স্বীকৃতি জানানো। স্বীকৃতি জ্ঞাপনের চিঠি তার ডাকে ফেলার পর যদি খ তার স্বীকৃতি প্রত্যাহার করতে চায়, তবে সেই প্রত্যাহারের সংবাদ কর কাছে অন্য কোনো দ্রুততর পথে, যেমন টেলিফোন, টেলিগ্রাম, ফ্যাক্স ইত্যাদির মাধ্যমে এমনভাবে পাঠাতে হবে যেন ক স্বীকৃতির চিঠি পাওয়ার আগেই প্রত্যাহারের খবর পায়। ঠিক আছে? ক স্বীকৃতি পত্র পেয়ে গেলে সেই স্বীকৃতি হওয়ার প্রত্যাহার করতে পারবে না। তো এটাই বলেছে স্বীকৃতি প্রত্যাহার।
স্বীকৃতি প্রত্যাহারের বিষয়ে ভারতীয় আইন এবং ইংল্যান্ডের আইনের মধ্যে পার্থক্য আছে। ইংল্যান্ডের আইনে কিন্তু স্বীকৃতি একবার প্রেরিত হলে তা সে ডাকযোগেই হোক বা অন্যভাবে হোক সেটা প্রত্যাহার করা যায় না। ঠিক আছে? ইংরেজি আইনে যে মুহূর্তে স্বীকৃতি চিঠি ডাকে দেয়া হয় বা অন্য কোনোভাবে প্রস্তাবকারীর কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়, সেই মুহূর্ত থেকেই স্বীকৃতি প্রত্যাহারের অযোগ্য হয়ে পড়ে। কিন্তু ভারতীয় আইনে স্বীকৃতি সংবাদ প্রস্তাবকের গোচরে আসার আগে পর্যন্ত স্বীকৃতি প্রত্যাহার করা যায়। এই ছিল কোশ্চেন।